হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবার মাঝে দীর্ঘ 2.5 মাস পরে আবারও ফিরে আসলাম ভর্তি প্রস্তুতি স্পেশাল নতুন একটি কোর্স নিয়ে। তাই সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি স্পেশাল ম্যারাথন কোর্সের প্রথম ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলা প্রথম পত্রের গদ্যাংশ। এই ক্লাসের মধ্যে আমরা বাংলা প্রথম পত্রের যত গদ্যাংশ আছে, গদ্যাংশের যতগুলো টাইপ আছে, যতগুলো ক্যাটাগরি আছে, সব কিছু শেষ করব। তোমরা সবাই জানো একটা গদ্যের মধ্যে কবি পরিচিতি থাকে, সেই গদ্যটা থাকে। এখানে গদ্য বলতে গদ্যের যে কাহিনী রচনাগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে। তারপর শব্দার্থ এবং পাঠ পরিচিতি থাকে। এই সবগুলো টপিক এই ক্লাসের মাধ্যমে আমরা কভার করব গুরুত্বপূর্ণ 130টি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার মাধ্যমে। তোমরা যারা আগে থেকে আমাদের চ্যানেলে ক্লাস করো নিয়মিত, তারা অবশ্যই জানো আমি যেই নাম্বারটা বলি, মানে যেই কয়টা এমসিকিউ এর কথা বলি, তার থেকে আরও বেশি এমসিকিউ সমাধান করি ক্লাস করানোর মাধ্যমে। সুতরাং এখানে যে আমি 130টা বহু নির্বাচনী প্রশ্নের কথা বলছি, এটা আসলে 130টা বহু নির্বাচনী প্রশ্ন না। আমি যখন তোমাদেরকে পড়াবো তখন দেখবা এই 130টা বহু নির্বাচনী প্রশ্ন প্রায় 600-700-র মতো হয়ে যাচ্ছে। তার মানে 130টা এমসিকিউ সলভ করার মাধ্যমে তুমি 500+ এমসিকিউ সমাধান করতে পারবা। যেহেতু 130টা এমসিকিউ এর সাথে আমি একাধিক তথ্য তোমাদেরকে প্রোভাইড করব, যেগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনেক বেশি সহায়তা করবে, সেজন্য তোমরা অবশ্যই হাতের কাছে একটা নোট খাতা রাখবা। সেই নোট খাতার মধ্যে আমি যে কথাগুলো বলবো সেই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু লিখে রাখার চেষ্টা করবা। তাছাড়া ক্লাসের স্লাইডটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে। তোমরা ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা, সেখানে জয়েন করে যে কোনো সময় ক্লাসের স্লাইডটা ডাউনলোড করে নিতে পারবে। আর তোমাদের মনের মধ্যে সবসময় যে কথাটা বাজে সেটা হচ্ছে ক্লাস করলে প্রশ্ন কমন পড়বে কিনা। যেহেতু তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 25 মার্ক থাকবে বাংলায়, এটা অবশ্য বায়োলজি এবং ম্যাথমেটিক্সের বিপরীতে। যারা বায়োলজি দাগাবা তারা বায়োলজির সাথে বাংলা দাগাতে পারো, অথবা বায়োলজির সাথে ইংলিশ দাগাতে পারো। আবার যারা ম্যাথ দাগাবা তারা ম্যাথের সাথে বাংলা বা ইংলিশ আঁকাতে পারো। তো তাদের জন্য এই ক্লাসটা খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে, কারণ এই একটা ক্লাসের মাধ্যমে আশা করছি তোমাদের বাংলা গদ্যাংশের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার যতগুলো গদ্য আছে শর্ট সিলেবাসের মধ্যে, সেই গদ্যগুলা থেকে যত ধরনের প্রশ্ন তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে সবগুলো প্রশ্নই আমি আজকের ক্লাসে সমাধান করার চেষ্টা করব। ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে সর্বশেষ পরীক্ষা ন্যাশনাল ভার্সিটির হয়েছিল, তারপর এখন পর্যন্ত অলমোস্ট 2.5 মাস তোমাদের গ্যাপ হয়ে গেছে। এই 2.5 মাসে তোমাদের প্রস্তুতি খুব একটা হয় নাই। সো এটা তোমরা অ্যাডভান্টেজ হিসেবেও নিতে পারো, কারণ অনেকেই সেকেন্ড টাইমার হিসেবে মুভ করে গেছে, তারা কিন্তু খুব একটা সেভাবে প্রস্তুতি নিচ্ছে না। সো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যদি তোমরা আমার কথা মতো চলো এবং আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। আর বাকি যে দিনগুলো আছে সেই 19 থেকে 20 দিন যদি অ্যাটেন্টিভলি পড়ো, তাহলে তুমি অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা। তবে যেহেতু মাঝে এতটা গ্যাপ আছে প্রায় 2.5 মাসের মতো, সেহেতু তোমরা একে তো পড়াশোনা করোই নাই, প্লাস তোমাদের এক্সাম দেওয়ার মন মানসিকতাটাও নাই। সেই জন্য পরীক্ষার 10 দিন আগে থেকে তুমি যাতে কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য নিজেকে অভ্যস্ত করতে পারো, সেই জন্য আমি তোমাদের জন্য একটা মডেল টেস্ট কোর্সের ব্যবস্থা করেছে, যেখানে সর্বমোট 10টি মডেল টেস্ট থাকবে এবং প্রত্যেকটা মডেল টেস্টে তো 100 মার্ক থাকবে। সেই জন্য তুমি 1000 এমসিকিউ সমাধান করতে পারবা, যেটা ডিসিইউ স্ট্যান্ডার্ড, মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড হবে। এর মানে হচ্ছে তোমরা যারা সায়েন্সের আছো তারা কেউ বায়োলজি ম্যাথ দাগাবা, আবার কেউ বায়োলজির সাথে ইংলিশ বা বাংলা দাগাবা, অথবা কেউ ম্যাথের সাথে ইংলিশ বা বাংলা দাগাবা। সবার জন্য আলাদা আলাদা লিঙ্ক থাকবে, আলাদা আলাদা 10টা মডেল টেস্ট এক্সাম হবে। তাই এখানে তুমি টোটালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেভাবে পরীক্ষা দিবা সেভাবেই কোশ্চেন পেপার পেয়ে যাবা, ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পর তুমি সেই আনসার শিটটা ডাউনলোডও করতে পারবা, ডাউনলোড করে নিজের মতো করে আবার রিভিশন করতে পারবা। আর এই যে 1000 এমসিকিউ আছে না, এই 1000 এমসিকিউ এর মধ্যে কোনো প্রকার রিপিটেশন হবে না। মানে একটা এক্সামে তুমি যেই কোশ্চেনটা পেয়ে গেছো, যেই মডেল টেস্ট পরীক্ষার মধ্যে তুমি যেই কোশ্চেনের উপর পরীক্ষা দিয়ে ফেলছো, সেই কোশ্চেনটা দ্বিতীয়বার আর রিপিট হবে না। সো এই 1000 এমসিকিউ কিন্তু তোমার জন্য একটা সাজেশন হয়ে থাকবে। শেষ মুহূর্তের প্রস্তুতিটাও আরও মজবুত হবে। তাছাড়া যারা মানবিক এবং ব্যবসায়িক শাখার আছো তাদের জন্য 10টি মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা করেছি আমি। তো তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে 10টা মডেল টেস্ট দিতে চাও, আগামী 8 তারিখ থেকে এক্সাম শুরু হবে
এবং শেষ হবে 20 তারিখ। তোমাদের 22 তারিখ থেকে পরীক্ষা, তো পরীক্ষার 2 দিন আগে তোমাদের সবগুলো মডেল টেস্ট শেষ। প্রত্যেকটা মডেল টেস্ট পরীক্ষার উত্তরপত্র তোমাদেরকে প্রোভাইড করা হবে। সেই উত্তরপত্রগুলো তুমি বাকি 2 দিনের মধ্যে রিভিশন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আলটিমেটলি তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে। আর এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য যেহেতু তোমাদের সর্বশেষ পরীক্ষা, তাই আমি খুব অল্প টাকা নিচ্ছি, মাত্র 99 টাকায় তুমি এই ব্যাচটাতে এনরোল করতে পারবা। 99 টাকা দিয়ে তুমি সবগুলো পরীক্ষা দিতে পারবা। তাহলে যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, পাশাপাশি আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের মূল ক্লাস। প্রথমে আমরা অপরিচিত গদ্যের এমসিকিউ সমাধান করব এবং ক্লাসের চেষ্টা করব মানব কল্যাণের এমসিকিউ এর সমাধান করা। আমি আবারও তোমাদেরকে বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, কারণ প্রত্যেকটা স্লাইডের সাথে এক্সট্রা কিছু কোশ্চেন থাকবে, সেগুলো থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে। পাশাপাশি তোমরা কতটা প্রস্তুতি নিয়েছো সেটা যাচাই করার জন্য আমি কিন্তু তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করব, যেগুলোর উত্তর তোমাদেরকে কমেন্ট করতে হবে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটি করবা। তো প্রথম যে প্রশ্নটা আছে, অপরিচিত গদ্যের রচয়িতাকে। এই ধরনের প্রশ্ন মূলত প্রায়ই আসে, সেটা হয় পদ্য বা গদ্য, যে কোনো একটা না একটা প্রশ্ন থাকবেই। অপরিচিত গদ্যের রচয়িতার নাম তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যে বাকি যে 3টা অপশন আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, এই 3জন কবিও কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে, শর্ট সিলেবাসের মধ্যে যে গদ্যগুলো আছে সেই গদ্যগুলো কিন্তু রচনা করেছে। কোনটা কে রচনা করেছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল প্রেমের কবি, তো বিলাসী গদ্য যেটা আছে সেই গদ্যটা রচনা করেছে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর কাজী নজরুল ইসলাম কোন গদ্য রচনা করেছে? তিনি মূলত প্রবন্ধ রচনা করেছে। সেই প্রবন্ধটা হচ্ছে কি আমার পথ। আমার পথ প্রবন্ধের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের মা দিয়ে তুমি মনে রাখতে পারো, তিনি রচনা করেছে কোনটা? মাসি পিসি। তাহলে তুমি এখান থেকে 4টা গদ্যের 4টা রচয়িতার নাম জেনে গেলা যে কোন গদ্যটা কে রচনা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। যেহেতু আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা, সেহেতু তিনি একটা ছোট গল্প অবশ্যই শুরুতে লিখেছেন। সেই ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। তো ভিখারিণী ছোট গল্পটা তিনি মাত্র 16 বছর বয়সে লিখেছিলেন। ভিখারিণী ছোট গল্প কত বছর বয়স? 16 বছর বয়সে লিখেছিলেন। এর পাশাপাশি আরও একটা গ্রন্থ আছে যেটা তিনি 15 বছর বয়সে লিখেছেন, সেটা কিন্তু কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের নামটা হচ্ছে বনফুল। তাহলে এখান থেকে তুমি কতগুলো প্রশ্ন জানতে পারলা? প্রায় অনেকগুলা। অপরিচিত গদ্যের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কার হাত ধরে ছোট গল্প রচনা শুরু হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম ছোট গল্প কোনটা? ভিখারিণী। তাহলে ভিখারিণী এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প নাকি ছোট গল্পের মধ্যে প্রথম? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ছোট গল্প রচনা শুরু হয়, তার প্রথম ছোট গল্প হচ্ছে কি ভিখারিণী, যেটা তিনি মাত্র 16 বছর বয়সে রচনা করেছেন। আমার পথ প্রবন্ধের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি রচনা করেন? বিলাসী গদ্য রচনা করেন। মানিক বন্দ্যোপাধ্যায় কোনটা রচনা করেন? মাসি পিসি। এই মানিক কিন্তু তার ডাক নাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, যেটা তার পিতৃপ্রদত্ত নাম। ওকে, এখানে আরও একটি তথ্য আছে, রবীন্দ্রনাথ ঠাকুর 95টি ছোট গল্প রচনা করেন। কতগুলা? 95টি। এই 95টি ছোট গল্প তিনি কত বছরে রচনা করেছেন জানো? 64 বছরে। তিনি তার দীর্ঘ 64 বছরে 95টি ছোট গল্প রচনা করেন। ভিখারিণী গল্প রচনার মাধ্যমেই তার আত্মপ্রকাশ ঘটে। তার মানে ভিখারিণী গল্পটাই কি প্রথম ছোট গল্প। আশা করি ক্লিয়ার? ওকে। কার লেখনীতেই বাংলা সাহিত্যের বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে? কার লেখনীতে? যেহেতু আমরা অপরিচিতা পড়ছি, অপরিচিতা গদ্যের রচয়িতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুতরাং তুমি বলতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতেই বাংলা সাহিত্যের বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তাহলে উত্তরটা কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, খ নম্বর অপশন। আমরা প্রথম প্রশ্নের মধ্যে দেখে আসছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম যেই ছোট গল্পটা সেটা ছিল ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্প বা ছোট গল্প যেটা বলতে পারো সেটা হচ্ছে মুসলমানের গল্প। লেখাটা একটু অন্যরকম হচ্ছে, তোমরা একটু বুঝে নিও যে মুসলমানের গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্প। তিনি যেহেতু তার দীর্ঘ 64 বছরের ছোট গল্প রচনা করেছেন, কতগুলা? 95টা রচনা করেছেন। 95টা ছোট গল্প তিনি রচনা করেছেন। তো তার একটা স্বর্ণযুগ ছিল। সেই স্বর্ণযুগটা কখন ছিল? কুষ্টিয়ার শিলাইদহে। কুষ্টিয়ার শিলাইদহে যখন তিনি ছিলেন তখন তার জন্য সেটা ছোট গল্প রচনার স্বর্ণযুগ ছিল। আর সেই সময়ে তিনি কিন্তু সোনার তরী কাব্যের যে বিখ্যাত কবিতাগুলো আছে বা শ্রেষ্ঠ কবিতাগুলো আছে সেগুলো তিনি সেখানেই রচনা করেন। তাহলে সোনার তরী একটা কাব্যগ্রন্থ
আর যেহেতু তুমি তোমার বইয়ের মধ্যে সোনার তরী কবিতা পড়ছো, তার মানে সেটাকে একটা নাম কবিতা, কারণ সোনার তরী কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে কি সোনার তরী। এই কথাগুলো তোমরা একটু খাতায় নোট করে নিও, কারণ সব কিছু আমি লিখতে পারবো না, কারণ বুঝতেই পারছো ট্যাবলেটে ক্লাস নিচ্ছি, তো কলম দিয়ে সব কিছু লেখা এত সহজ হয় না। যাই হোক, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যের ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্প কিন্তু আরও অনেকেই রচনা করেছেন, সবার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই কি শ্রেষ্ঠ। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস নয়? দেখো, তুমি যদি কবি পরিচিতি পড়তে যাও, তাহলে কবি পরিচিতি কোন কবি কোন উপন্যাস লিখছে, কোন গল্প গ্রন্থ লিখছে, কোন প্রবন্ধ গ্রন্থ লিখছে, এভাবে পড়তে গেলে তোমার কিন্তু সহজে মুখস্থ হবে না। কিন্তু তুমি যদি এরকম প্রশ্ন আকারে পড়াগুলো পড়ো, তাহলে কিন্তু তোমার জন্য সবকিছুই সহজ হবে মুখস্থ রাখতে এবং সঠিকভাবে উত্তর করতে। তো এখানে যেহেতু বলছে উপন্যাস নয় কোনটা, তার মানে তিনটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, একটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস না। তাহলে কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সেটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, যেটা বাকি থাকবে সেটাই কি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস না। যেরকম যোগাযোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, এই নামটা কিন্তু প্রায় আসে। যোগাযোগ কার লেখা বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস কোনটি, সেখানেও কিন্তু যোগাযোগ অপশনে থেকে যায়। যোগাযোগ, তারপর গোরা, এটাও কি একটা উপন্যাস। চোখের বালি, এটাও কি একটা উপন্যাস। বাকি থেকে কোনটা? মুক্তধারা। মুক্তধারা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস নয়। তাহলে মুক্তধারাটা কার রচিত উপন্যাস? এটা কি উপন্যাসই হতে হবে এমন কোনো কিছু না, অবশ্যই উপন্যাস হতে হবে এমন কিছু না। এই মুক্তধারাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। তাহলে বুঝতে পারছো, এই জায়গায় কিন্তু মুক্তধারার জায়গায় অন্য কোনো কবির কোনো একটা উপন্যাস দিয়ে দিতে পারতো, কিন্তু যেহেতু এখানে মুক্তধারা আছে, এটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরই রচনা করেছেন, কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস না, এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। তাহলে এখান থেকে তুমি জানতে পারলা চোখের বালি, গোরা, যোগাযোগ, এই তিনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তার মধ্যে আরেকটা জিনিস জেনে রাখো, যে গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী। ভালো করে খেয়াল করো, এই যে আরো যেন যে কথাগুলো আছে না, সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়ে নেবা, কারণ ক্লাসের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আবার রিপিট করা হবে, যে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো কিনা সেটা জানার জন্য, ঠিক আছে? তো রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কয়েকটা নাটক আছে, যেগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী। মুক্তধারা সহ এই 5টা নাটকের নাম মনে রাখলেই হবে, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। উপন্যাসের মধ্যে আরও কিছু উপন্যাস আছে, যেরকম চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস, তারপর শেষের কবিতা, আর একটা হচ্ছে ঘরে বাইরে। এগুলো সবগুলো হচ্ছে উপন্যাস, এগুলো উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস এবং নাটকগুলো তুমি শিখে ফেলছো। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনগুলা? উপন্যাস হচ্ছে গোরা, চোখের বালি, যোগাযোগ, চতুরঙ্গ, শেষের কবিতা, ঘরের বাইরে। আর নাটকগুলো হচ্ছে মুক্তধারা, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী। কাব্যগ্রন্থ কোনগুলো সেগুলো আমরা যখন পদ্যাংশ পড়ব তখন সেগুলো শিখবো। ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? অন্য কোনো কবির জন্মসাল, মৃত্যুসাল যদি তুমি মনে নাও রাখো কোনো সমস্যা নেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে জন্ম মৃত্যু সালগুলো আছে সেগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে তার যে তারিখগুলো, জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুইটাই কিন্তু একদম সেম। 7 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, 7 তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং জন্ম মৃত্যুর যে মাসটা সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের সাথেও মিল আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন। কবে? 7ই মে। 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর মৃত্যুবরণ করেছে 7ই আগস্ট 1941 সালে। তো 1941 সালের 7ই আগস্ট তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন, আর 7ই মে তিনি জন্মগ্রহণ করেছেন। একইভাবে 25শে মে জন্মগ্রহণ করেছিল হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর 29শে আগস্ট মৃত্যুবরণ করেছিল কাজী নজরুল ইসলাম। সালের ক্ষেত্রে ইংরেজি সালটা পড়লেই তোমাদের হবে, বঙ্গাব্দ মুখস্থ করার দরকার নেই। তুমি যদি বঙ্গাব্দ পড়ো তাহলে বঙ্গাব্দই পড়বা, ইংরেজি সাল পড়লে ইংরেজি সাল পড়বা, যে কোনো একটা পড়লেই হবে, কারণ তুমি যেই সালটাই পড়ছো সেই সালের সাথে 593 যোগ বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এখন 1861 সাল পড়ছো, এটা যেহেতু ইংরেজি সাল, সো এটার সাথে যদি তুমি 593 বিয়োগ করো তাহলে যে সালটা পাবা সেটা হচ্ছে বঙ্গাব্দ, অর্থাৎ জন্মের বঙ্গাব্দ সাল। আর যদি তুমি বঙ্গাব্দ মুখস্থ করো তাহলে বঙ্গাব্দর সাথে 593 যোগ করলেই ইংরেজি সালটা তুমি পেয়ে যাবা। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ আছে, তাদের যে বাংলা তারিখটা সেটাও তোমার একটু জেনে রাখা ভালো। তিনি মৃত্যুবরণ করেছিল 22শে শ্রাবণ। মৃত্যুবরণ করেছিল 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেছিল, আর জন্মগ্রহণ করেছিল 25শে বৈশাখ।
দেখছো দুজনের মধ্যে কিন্তু অনেক মিল আছে, কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে। 25শে মে তিনি জন্মগ্রহণ করেছে, আবার বাংলার 25শে বৈশাখে জন্মগ্রহণ করেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। প্রত্যেকটা কবির যেই মাতা এবং পিতার নাম আছে সেটা তুমি মনে রাখবা। কাজী নজরুল ইসলামের পিতার নাম হচ্ছে কাজী ফকির। কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময় রবীন্দ্রনাথ কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন? দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা বলে আসছি, আমি কিন্তু বলছি যে ক্লাসের মধ্যে আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবো এবং আরও জানার মধ্যে যে কথাগুলো থাকবে সেগুলো কিন্তু রিপিট হবে। এতে ক্লাসের মধ্যেই তোমার রিভিশন হয়ে যাবে, ক্লাসের মধ্যে তোমার প্রস্তুতিটা হয়ে যাবে। ক্লাস করার পর নতুন করে আবার সব কিছু পড়ার কোনো দরকার পড়বে না। ওকে, তো বলো তো কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময় রবীন্দ্রনাথ কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেছেন? সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেছেন। আর এই যে কুষ্টিয়ার শিলাইদহ, এটা হচ্ছিল কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অপরিচিতা গদ্যের কবি পরিচিতি থেকে আনা হয়েছে, এটা কিন্তু আবার সোনার তরী কবিতার কবি পরিচিতি থেকে আনা হয়নি। অপরিচিতা গদ্যের কবি পরিচিতির মধ্যে কিন্তু সুন্দরভাবে লেখা আছে শিলাইদহে বসবাসের সময় রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেছেন। এখানে বাকি যে অপশনগুলো আছে ঐকতান, তারপর চিত্রা, শেষ লাগাই, সবগুলোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, যার মধ্যে ঐকতানটা কিন্তু কোনো কাব্যগ্রন্থ না, এটা একটা কবিতা যেটা জন্মদিনের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, তাই না? দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ সমূহগুলো লেখা আছে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা। তাহলে অপশনের মধ্যে শেষ লেখা কি আছে? হ্যাঁ, শেষ লেখা আছে। তারপর চিত্রা আছে। এই দুইটা কি কাব্যগ্রন্থ। সোনার তরী এটাও কি কাব্যগ্রন্থ। শুধুমাত্র ঐকতানটা কাব্যগ্রন্থ না, এটা হচ্ছে একটা কবিতা, যে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আশা করি ক্লিয়ার। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? এই পুরো প্রশ্নটা যদি তোমার পরীক্ষার মধ্যে না থাকে, এই জায়গার মধ্যে কিন্তু অন্যভাবে বলতে পারে যে অপরিচিত গদ্যের মধ্যে চমৎকারকে কে চলনসই বলে। সেম কোয়েশ্চেন, উত্তরও কি হবে? একই হবে। এটা কে বলে? বিনু দাদা বলে। বিনু দাদা চমৎকারকে চলনসই বলে। কেন বলে? কারণ বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট, যে কারণে আমরা যেটাকে চমৎকার বলি সেটাকে তিনি কি বলে? চলনসই বলে। এর মধ্যে বাকি যে চরিত্রগুলো আছে অপরিচিতার, সেই চরিত্রগুলোর অবদানও তো তোমাকে জানতে হবে, ভূমিকাও তো জানতে হবে। অপরিচিতা গল্পের নাম পুরুষ হচ্ছে অনুপম, বা তুমি বলতে পারো অনুপম হচ্ছে নায়ক। হরিশকে অনুপমের বন্ধু, তাই না? আর মামা তো অনুপমের মামা। এখান থেকে তুমি কি জানবা? অনুপম থেকে মামা কত বছরের বড় ছিল? 6 বছরের বড় ছিল। অনুপম থেকে 6 বছরের, মানে 6 বছর খানেক বড় ছিল, এরকম কিছু একটা লেখা ছিল হয়তো। অনুপমের থেকে বছর 6 বড়। আর বিনু দাদাকে? বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই, তাই না? অনুপমের পিস্তত ভাই। ক্লিয়ার? ওকে। পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হচ্ছে মামা। মামা সম্পর্কে আরও একটা তথ্য জেনে নাও। টাকার প্রতি আসক্তি কার অস্থিমজ্জায় জড়িত? মামার অস্থিমজ্জায় জড়িত। কার অস্থিমজ্জায়? মামার অস্থিমজ্জায় জড়িত। গল্প পড়লেই তো বোঝা যায়। কারণ মামা কি করে? বিয়েতে কনের গহনা পরীক্ষা করার জন্য শেখরাকে পর্যন্ত নিয়ে যায়, এতটা লোভী একটা মানুষ। তো টাকার প্রতি আসক্তি কার অস্থিমজ্জায় জড়িত? স্বভাবতই আমরা জানতে পারি যে মামার অস্থিমজ্জায় জড়িত। এখান থেকে হরিশ সম্পর্কে আরেকটা তথ্য মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে হরিশ হচ্ছে রসাত্মক মানুষ বা হাস্যরসিক, মানে কথার মধ্যে রস দিয়ে কথা বলে আর কি। রস দিয়ে কথা বলে কে? উত্তর কি হবে? হরিশ। হরিশ কি? রসিক একজন মানুষ, আসর জমাতে অদ্বিতীয়, এটা বললেও চলে। কোনটি অপরিচিত গল্পের চরিত্র নয়? লোকনাথ এটা অপরিচিত গল্পের চরিত্র নয়, কারণ বিনু হচ্ছে কি অনুপমের পিস্তত ভাই, হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, আর শম্ভুনাথকে? শম্ভুনাথ হচ্ছে কল্যাণীর পিতা, অর্থাৎ কনের পিতা। এখান থেকে আরেকটা কথা জেনে নাও যে বিনু যে কথাটা বললো না, যে একটা লাইন বললাম যে চমৎকারকে চলনসই বলে, সেটা কখন বলে? সে যখন সে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় এবং কল্যাণীকে দেখে এসে বাড়ি ফিরে এই কথাটা সে বলে। তো বিনু দাদা কল্যাণীকে কেন দেখতে যায়? আশীর্বাদ করতে। কনেকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়? বিনুকে পাঠানো হয়। বিনু দাদাকে কোথায় পাঠানো হয়? কনেকে আশীর্বাদ করতে।
আবার অনুপমকে আশীর্বাদ করে কে? শম্ভুনাথ কিন্তু আশীর্বাদ করে অনুপমকে কতদিন আগে? 3 দিন পূর্বে, বিয়ের 3 দিন পূর্বে শম্ভুনাথ অনুপমকে প্রথম দেখে এবং তখন আশীর্বাদও করে। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষ বলতে বুঝো এই যে গদ্যের মধ্যে আমি, আমরা, মানে কবি নিজের পরিবর্তে আমি, আমরা, আমার, এই যে সর্বনামগুলো ব্যবহার করছে না, এটাই মূলত হচ্ছে উত্তম পুরুষ, মানে নিজের পরিবর্তে এই সর্বনামগুলো ব্যবহার করা আর কি। তো এই ধরনের গল্প কি তোমার গদ্যের মানে তোমার সিলেবাস, শর্ট সিলেবাসের মধ্যে আরও আছে? অবশ্যই আছে। বিলাসী যে গল্পটা সেটাও কিন্তু উত্তম পুরুষের জবানিতে লেখা। সেখানে উত্তম পুরুষকে নেরা, আর এখানে উত্তম পুরুষকে অনুপম। তোমার বইয়ের মধ্যে আরও একটা গল্প আছে যেটা উত্তম পুরুষের জবানিতে লেখা, সেটা হচ্ছে কি তাজমহল, যেটা তোমার সিলেবাসে নাই। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়? এটাও কিন্তু আমরা আরও জানোতে দেখে আসছিলাম, তাই না? যেখানে মুক্তধারার নাটক ছিল, অপশনের মধ্যে মুক্তধারা তো আগেই ছিল, তারপর অচলায়তন এটাও একটা নাটক, তারপর রক্তকরবী এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। কিন্তু রাজা রানী এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক? অবশ্যই না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় কোনটা? খ নাম্বারটা উত্তর হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হচ্ছে রাজা, শুধু রাজা। এখানে রানী লাগালেই যে সেটা নাটক হয়ে যাবে এমনটা না, শুধু রাজা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। নাটক সময় এখানে আবার লিখে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও। কে উকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করেছেন? উকালতির কথা বলেছে। অপরিচিতা গল্পে দুটা পেশার নাম বলা হয়েছে, একটা হচ্ছে উকিল, একটা হচ্ছে ডাক্তার। ডাক্তার হচ্ছে শম্ভুনাথ, আর উকালতি করেছিল কে? অনুপমের বাবা। তো অনুপমের বাবা কোথায় আছে? অনুপমের পিতা এই হচ্ছে উকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করেছেন। আর শম্ভুনাথ কি ছিল? পেশায় ডাক্তার ছিল। অনুপমের পিতাও কি আগে গরিব ছিল, কিন্তু সে উকালতি করিয়া প্রচুর টাকা ইনকাম রোজগার করেছে। অনুপমের মাও গরিব ঘরের একটা মেয়ে, যে কারণে সে অনুপমকে কখনো ভুলতে দেয় না যে তারা গরিব ছিল। এই ধরনের কথাও কিন্তু তোমার গদ্যের মধ্যে আছে যে আমরা যে ধনী, এই কথা তিনিও বলেন না, আমাকেও ভুলতে দেন না। এখানে তিনি কে? মাত্রই বললাম অনুপমের মা। অনুপমের মা গরিব ঘরের ছিল, অনুপমের বাবাও কি গরিব ঘরে ছিল, কিন্তু উকালতি করে প্রচুর টাকা রোজগার করে সে ধনী ব্যক্তি হয়ে গেছে। কিন্তু তারা যে গরিব সেটা তার মা কি বলতে দেয় না, নিজেও বলেন না, তাকেও বলতে দেয় না। এর উত্তর হচ্ছে মা। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ, এটাও আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। কুষ্টিয়ার শিলাইদহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। ছেলেবেলায় অনুপমের চেহারাকে পণ্ডিত মশাই কিসের সাথে তুলনা করতেন? দুইটা জিনিসের সাথে তুলনা করতেন, একটা হচ্ছে শিমুল ফুল আর একটা হচ্ছে মাকাল ফল। তাহলে এখানে কি কি আছে দেখো তো। শিমুল ফুল আর মাকাল, এটা ফুল হবে না, এটা হচ্ছে ফল। যদি ফল হতো তাহলে উত্তরটা হতো শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতো কে? পণ্ডিত মশাই। কাকে তুলনা করতো? অনুপমকে তুলনা করতো। এখন এই যে গজানন, কার্তিকেয়, এগুলোর সাথে কি অনুপমের কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। অনুপমকে কি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই হিসেবে মনে করা হয়। তাহলে এই যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, গজাননের ছোট ভাইয়ের নামই হচ্ছে কার্তিকেয়। তাহলে কার্তিকেয়কে এখানে অনুপম। যদি তোমাকে প্রশ্ন করা হয় অপরিচিতা গল্পের কার্তিকেয়কে, তাহলে তুমি বলতে পারবো না কার্তিকেয় হচ্ছে কি অনুপম। অনুপম হচ্ছে কার্তিকেয়, গজাননের ছোট ভাই। আবার প্রশ্ন এটাও বলা যেতে পারে যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইকে অনুপম, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই কার্তিক, কিন্তু অপরিচিতা গল্পে কে? অনুপম। বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু করা যায়। কে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই? উত্তর কি হবে? অনুপম। পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দনগড়ে গিয়েছিল। অপরিচিতা গল্পে রামদাসের অনুরূপ চরিত্র হলো কি? দেখো আশীর্বাদ কথাটা আছে, আশীর্বাদ কথাটা দুজনের সাথে যায়, একটা হচ্ছে শম্ভুনাথ আর একটা হচ্ছে বিনু দাদা। কিন্তু এখানে পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দনগড়ে গিয়েছিল। অপরিচিতা গল্পে রামদাসের অনুরূপ চরিত্র কোনটা হবে? পিস্তত ভাই অর্থাৎ বিনু দাদা, কারণ বিনু দাদাই কি কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিল। আর শম্ভুনাথ কাকে আশীর্বাদ করেছিল? অনুপমকে আশীর্বাদ করেছিল। এখানে শম্ভুনাথ অপশনে নাই, থাকলেও এখানে উত্তরটা বিনোদাদের হবে, কারণ এখানে বলেছে পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দনগড়ে গিয়েছিল। আর সেম ভাবে বিনু দাদা অনুপমের পিস্তত ভাই যে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিল এবং আসার পর কল্যাণীর সম্পর্কে সে একটা মন্তব্য করে, সেটা কি চমৎকারকে চলনসই বলে। তো মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? আবার এখানে আছে ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, উক্তিটি কার? দুইটা উক্তি দুজনে।
একটা হচ্ছে হরিশের, একটা হচ্ছে অনুপম। মেয়ের যে সন্ধানটা সেটা কিন্তু হরিশ নিয়ে আসে। ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, এটা ধরতে গেলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হরিশ। কারণ বিনু দাদা তো আগে মেয়েকে দেখে নাই, মেয়েকে কখন দেখছে? যখন সে আশীর্বাদ করতে গেছে। তাহলে এই যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এটা কখন বলবে মানুষ? যখন একজনকে দেখতে পারবে। একজনকে যখন সে দেখবে তখনই তো বলতে পারে যে মানুষটা মন্দ নয়, তাই না? তো এই যে কথাটা, এটা কে বলেছে? বিনু দাদা বলেছে। বিনু দাদা আশীর্বাদ করে ফিরে এসে বলেছে মন্দ নয় হে খাঁটি সোনা বটে। আর ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, এই কথাটা কে বলেছে? হরিশ বলেছে। কোন দুটি রচনা একই শ্রেণী? একই শ্রেণী বলতে এখানে মানে কাব্যগ্রন্থ না হলে উপন্যাস বা নাটক বা ছোট গল্প বা কাব্যনাট্য, যে কোনো ধরনের হতে পারে, কিন্তু দুইটার ধরন একই হবে। তাহলে এখানে বলো তো কোনটা? গোড়া এবং ঘরে বাইরে। তুমি বাকি অপশনগুলো চেনা দরকার আছে না? তুমি সবগুলো অপশন পড়বা, অপশন পড়ে দেখবা যে তোমার পড়ার মধ্যে কোনটা আছে। গোড়া পড়েছো, ঘরে বাইরে পড়েছো, দুইটাই কি? দুইটাই হচ্ছে উপন্যাস। তাহলে গোড়া এবং ঘরে বাইরে এরা কি? একই শ্রেণীর। এদিক দিয়ে রাজা এটা হচ্ছে একটা নাটক, আর বলাকা এটা হচ্ছে একটা কবিতা। এই মানসী একটা কবিতা বা কাব্যগ্রন্থ যেটাই বলো। কল্পনা একটা কাব্য। তারপর এই যে তিন সঙ্গী এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গ্রন্থ। এটা তোমাদের কবি পরিচিতিতে নাই, তো কিন্তু অপশন আছে যেহেতু আমি বলে দিলাম যে তিন সঙ্গীটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ, মানসী, বলাকা, কল্পনা এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক। তো এখানে দেখো কাব্যগুলো দেওয়া আছে: মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিন এবং শেষ লেখা। কাব্যনাট্যগুলোর মধ্যে আছে বিসর্জন, চিত্রাঙ্গদা। কাহিনী কবিতার সংকলন হচ্ছে কথা ও কাহিনী। বিবাহের কতদিন পূর্বে শম্ভুনাথ অনুপমকে প্রথম দেখেন? কতদিন পূর্বে? 3 দিন পূর্বে। বিবাহের 3 দিন পূর্বে শম্ভুনাথ অনুপমকে প্রথম দেখেন এবং আশীর্বাদ করেন। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি। এটা তো পরেই বোঝা যাচ্ছে যে কার কথা বলা হচ্ছে, কারণ অপরিচিত গল্পের মধ্যে কন্যাও একজন, সেটা হচ্ছে কল্যাণী, কন্যার পিতাও একজন, সেটা হচ্ছে কি? শম্ভুনাথ। তাহলে এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে শম্ভুনাথের। কল্যাণীর বয়স কত? কল্যাণীর বয়স হচ্ছে 15 বছর। 27 বছর কার বয়স? 27 হচ্ছে অনুপমের বয়স। যে বয়সটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। আর 23 বছর কার? 23 বছরও অনুপমের, কিন্তু কখন? যখন সে বিয়ে করতে যায়। যখন বিয়ের কথা হয় তখন অনুপমের বয়স কত ছিল? 23 বছর ছিল। কল্যাণী বিবাহ করিবে না কেন? মাতৃ আজ্ঞার জন্য। মাতৃ আজ্ঞা, তার মায়ের কথা মতো বিয়ে করবে না। এখন সে কিসের ব্রত গ্রহণ করেছে? সে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। আর্দালি দল কি লইয়া গাড়ির জন্য অপেক্ষা করছে? এই আর্দালি দল বলতে কি বোঝায়? অফিসের পিয়নকে, অফিসের পিয়ন বা বেয়ারা, অফিসের পিয়ন বা বেয়ারাকে বোঝায় আর্দালি দল বলতে। তো আর্দালি দল কি লইয়া গাড়ির জন্য অপেক্ষা করছে? আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করছে। আর এখানে এই পর্দা, এই শব্দটা দিয়ে তুমি মনে রাখতে পারো, আলোর নিচে কি রঙের পর্দা টানা ছিল? সবুজ রঙের পর্দা টানা ছিল। এখানে ক নাম্বার প্রশ্নের জন্য কিছু প্রশ্ন আছে। ফল্লু বলতে কি বুঝো? স্বয়ংবরা বলতে কি বুঝো? তারপর এই যে নিচে যে শব্দগুলো আছে এগুলো কিন্তু শব্দার্থ। উমেদারি, অন্তপুর, গন্ডুস, তারপর পঞ্চস্বর, শেকরা, ইয়ারিং, রসন চৌকি, এই শব্দার্থটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর অব্র, প্রদোষ, জরিমা, মঞ্জুরি, এই যে শব্দার্থগুলো আছে সেগুলো তোমরা একটু তোমাদের বই থেকে পড়ে নেবা। আর ফল্লুটা কি? মূলত ফল্লুটা হচ্ছে একটা নদীর নাম। কোন অঞ্চলের নদী? ভারতের গয়া অঞ্চলের নদী। এখানে আর্দালি দল কি লইয়া গাড়ির জন্য অপেক্ষা করছে, এই অপেক্ষা দিয়ে আরো একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে অন্ধকারে দাঁড়িয়েছিল কারা? অন্ধকারে দাঁড়িয়েছিল গার্ড। গার্ড অন্ধকারে দাঁড়িয়েছে। নিচের কোনটি কলকাতার একটি নিকটস্থ স্থান? এর উত্তর হচ্ছে কোন্নগর। কোন্নগর হচ্ছে কলকাতার নিকটস্থ স্থান, আর কানপুর হচ্ছে ভারতের একটা শহর। ভারতের একটা শহর। আর যদি বলা হয় অনুপমদের ট্রেন কোথায় এসে থেমেছিল? কানপুরে। অনুপমদের গাড়ি কানপুর শহরে এসে থামিল। মস্ত বাংলাদেশের মধ্যে কে একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর থেকে নিজে ফিরাইয়া দিয়েছে? কে?
অনুপম। এটার উত্তর কি হবে? অনুপম। অনুপম মস্ত বাংলাদেশের মধ্যে একমাত্র পুরুষ যাকে কনের বাপ বিবাহের আসর থেকে নিজে ফিরাইয়া দিয়েছে। বিবাহ বাড়িতে ঢুকিয়া কে খুশি হইলেন না? কে হতে পারে? তার মামা। অনুপমের মামা খুশি হন নাই, কারণ তাদের যেই ব্যবস্থাপনাটা ছিল সেটা তার কাছে খুবই নগণ্য মনে হয়েছিল, যে কারণে মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। অপরিচিতা গল্পে কোন চরিত্রের রস দিয়ে বর্ণনা করিবার শক্তি ছিল? কে আসর জমাইতে অদ্বিতীয়? এই দুইটা কথাই আমি পূর্বে বলে আসছি। কে হতে পারে এটা? এটার উত্তরটা হচ্ছে কে? হরিশ, তাই না? হরিশ। হরিশের যে কোনো কিছু রস দিয়ে বর্ণনা করার শক্তি ছিল, আর সে কি আসর জমাতে অদ্বিতীয়, কারণ সে একজন রসিক ব্যক্তি, হাস্যরসাত্মক ব্যক্তি। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, এটা কার সম্পর্কে বর্ণনা করা হয়েছে? অবশ্যই কল্যাণীর সম্পর্কে। কল্যাণী সম্পর্কে বর্ণনা করতে লেখক এটা বলেছেন, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি। এই জায়গায় কিন্তু আবার অপরিচিতার এটার উত্তর করতে পারবে না, কারণ গদ্যটার নাম অপরিচিতা, কিন্তু গদ্যের একটা নায়ক এবং নায়িকা ছিল, এবং সেই নায়িকা সম্পর্কেই কি এই উক্তিটা বলা হয়েছে। নায়িকাটাকে কল্যাণী। অনুপম কি পাশ করেছে? অনুপম পাশ করেছিল এমএ। অনুপম কিছুদিন পূর্বেই এমএ পাশ করেছে। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী, কল্লোল, বঙ্গদর্শন, সবুজপত্র। তিনটা পত্রিকার নাম মনে রাখবা, একটা হচ্ছে ভারতী, একটা হচ্ছে সবুজপত্র, আর একটা হচ্ছে পূর্বাশা। কারণ যেই 7টা গদ্য আছে, 7টা গদ্যের মধ্যে এই 3টা পত্রিকার কথা বলা আছে, 3টা পত্রিকার মধ্যে 3টা গদ্য প্রকাশিত হয়েছে। পূর্বাশা গদ্যের এই পদ দিয়ে মনে রাখবা, মাসি পিসি গল্পটা পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মাসি পিসি। আর সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপরিচিতা। এটার উত্তর কি? সবুজপত্র। এটা সম্পাদনা করেছেন লোকে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী সম্পাদনা করেন। সবুজপত্রের সংখ্যাটাও মনে রাখো কার্তিক সংখ্যায়। আর এই যে ভারতী, ভারতীর ব দিয়ে মনে রাখতে পারো, এটা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিলাসী। বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। বৈশাখ সংখ্যায়। আর এই মাসি পিসিটা ছিল চৈত্র সংখ্যায়। 3টা সংখ্যা, চৈত্র, বৈশাখ, আর একটা হচ্ছে কি কার্তিক। কার্তিক সংখ্যায় এটা দিয়ে তুমি সহজে মনে রাখতে পারো অন্নপূর্ণার কোলে কার্তিকেই কে ছিল? অনুপম। তো কার্তিক কথাটা কোথায় আছে? অপরিচিতা গল্পে। তাহলে সবুজপত্রের কার্তিক সংখ্যায় কোনটা প্রকাশ পায়? অপরিচিতা গল্প। আর পূর্বাশার মধ্যে পূর্বাশার পদে মনে রাখতে পারো মাসি পিসি। মাসি পিসিটা কোথায় হয়? চৈত্র সংখ্যায়। আর ভারতী পত্রিকায় বিলাসী গদ্যটা প্রকাশিত হয়, বিলাসীর ব দিয়ে মনে রাখতে পারো বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। অপরিচিতা গল্পটা প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে। কোথায়? গল্প সপ্তকে, তারপরে গল্পগুচ্ছের 3য় খণ্ডে। প্রথমে গল্প সপ্তক, তারপর গল্পগুচ্ছের 3য় খণ্ডে। এগুলি ছিল অপরিচিতা গল্পের যাবতীয় এমসিকিউ। আশা করি এই এমসিকিউগুলো পড়লেই তোমার পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এখন আমরা আমার পথ গদ্য থেকে এমসিকিউ সমাধান করব। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, বর্ধমান জেলায়, হুগলি জেলায়, নাকি কলকাতায়? জোড়াসাঁকোর ঠাকুর দিয়ে তুমি জানোই যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এটার উত্তর হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তাহলে একটা গেল। এরপর কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারটা কোথায় ছিল? কলকাতায় ছিল। বাকি থাকে কি বর্ধমান জেলা এবং হুগলি জেলা। তো বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিল কে? কাজী নজরুল ইসলাম। বর্ধমান জেলার মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিল কাজী নজরুল ইসলাম। আর হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন গ্রামে? দেবানন্দপুর গ্রামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মসালটাও আমরা আগেই দেখে আসছিলাম যে 25শে মে তিনি জন্মগ্রহণ করেছিল এবং 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেছিল। সালটা কি? 1976 এবং 1899 সাল। 1899 সালে কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সালটা কবে? 1976। কে বিদ্রোহী কবি হিসেবে সমাধিক পরিচিত? বিদ্রোহী কবি বলতে আমরা ছোট থেকেই পড়ে আসছি কে? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা নাম আছে, যে নামটা তোমাদের অবশ্যই জানা উচিত, সেটা হচ্ছে কি ভানুসিংহ ঠাকুর। কারণ আমরা তো কিছুক্ষণ আগে দেখে আসছি পিতৃপ্রদত্ত নাম, মানিকের পিতৃপ্রদত্ত নাম কি ছিল? প্রবোধ কুমার। সো আমরা আরও একটা ছদ্মনাম তো জানতেই পারি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের, সেটা কি? ভানুসিংহ ঠাকুর।
কত সালে নজরুল সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? কত সালে? 1917 সালে বাঙালি পল্টনে যোগ দেন। কত নাম্বার বাঙালি পল্টন বলতে পারবা? 49 নাম্বার। 49 নাম্বার বাঙালি পল্টন, 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কোথায়? 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। সাম্যবাদী ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কোন কবি? কাজী নজরুল ইসলাম কিন্তু কয়েকটা জিনিসের সাথে যুক্ত ছিল, লাটোর দল, তারপর বাঙালি পল্টন, এবার সাম্যবাদী ধারার রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন কোন কবি? নজরুল। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? নজরুল। কুহেলিকা কোন ধরনের রচনা? আগে আমরা দেখে আসছিলাম যে নিচের কোনটা উপন্যাস নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোনটা, কিন্তু এখন সরাসরি একটা রচনার নাম নিয়ে আসছি, এটা কোন ধরনের রচনা সেটা জানার জন্য। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসতেই পারে। তো কুহেলিকা কোন ধরনের রচনা? কুহেলিকা হচ্ছে একটা উপন্যাস। কাজী নজরুল ইসলামের 3টা উপন্যাস তোমাদের কবি পরিচিতির মধ্যে আছে। 3টা উপন্যাসের নামই তোমরা মনে রাখবা, একটা হচ্ছে কুহেলিকা, একটা হচ্ছে বাঁধনহারা, একটা হচ্ছে মৃত্যুক্ষুধা। এই 3টা উপন্যাস তোমরা অবশ্যই মনে রাখবা, কুহেলিকা, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা। কার রচনা? কাজী নজরুল ইসলামের রচনা। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ নয়? দেখেই বলতে পারবা যে কোনটা প্রবন্ধ গ্রন্থ না। শিউলিমালা, এটা কি একটা প্রবন্ধ গ্রন্থ হতে পারে? না, এটা হচ্ছে একটা গল্প গ্রন্থ। মূলত প্রবন্ধ গ্রন্থ এখানে 3টা, রাজবন্দী, জবানবন্দি, দুর্দিনের যাত্রী, যোগবাণী। তোমাদের বইয়ের মধ্যে আরও একটা প্রবন্ধ গ্রন্থ আছে যেটা হচ্ছে রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ গ্রন্থ। কেন বলতো? যেহেতু আমার পথ একটা প্রবন্ধ গ্রন্থ, সেহেতু অবশ্যই আমার পথটা কোনো না কোনো প্রবন্ধ গ্রন্থ থেকেই সংকলিত হয়েছে। তাহলে এই আমার পথ প্রবন্ধটা কোন প্রবন্ধ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তাহলে 4টা প্রবন্ধ গ্রন্থ তুমি জানতে পারছো কাজী নজরুল ইসলামের। একটা হচ্ছে যোগবাণী, রাজবন্দী, জবানবন্দি, দুর্দিনের যাত্রী, আর একটা হচ্ছে রুদ্রমঙ্গল। আর শিউলিমালাটা হচ্ছে কি? কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ। সুতরাং এটার উত্তর কি হবে? গল্প গ্রন্থ, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে এটার সঠিক উত্তর। তাহলে নিচে কোনটা প্রবন্ধ গ্রন্থ নয়? শিউলিমালা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ নয়, এটাকে একটা গল্প গ্রন্থ। তাহলে আরও কিছু গল্প গ্রন্থের নাম তোমরা জেনে নাও। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই 3টা হচ্ছে কি? কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ। ক্লাসের এই পর্যায়ে তোমাদেরকে অসাধারণ একটা পিডিএফ সম্পর্কে বলতে যাচ্ছি, যেটা সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করেছি। বিভিন্ন ব্যাচের মধ্যে আমরা যখন এক্সাম নিতাম, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একসাথে কালেক্ট করে এই পিডিএফটা তৈরি করেছি, যেখানে তুমি 10,000 এমসিকিউ পিডিএফ পাবা, যার মধ্যে বায়োলজি 3,000 প্লাস, ফিজিক্সে থাকবে 2,000 প্লাস, কেমিস্ট্রিতে 2500 প্লাস, ম্যাথে 800 প্লাস, ইংলিশ এবং জিকে এই দুইটা মিলিয়ে থাকবে 2500 প্লাস এমসিকিউ। এটা মূলত অ্যাডমিশনের জন্য। এখানে যতগুলো পিডিএফ দেখছো সেগুলো শুধুমাত্র তোমার এইচএসসি না, এটা তুমি এইচএসসি, মেডিকেল, ভার্সিটি অ্যাডমিশন সব কিছুর জন্য কিন্তু ইউজ করতে পারবা। যেরকম এখানে 3,000 এমসিকিউ এর মধ্যে 2100 এমসিকিউ হচ্ছে টোটালি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে তো বুঝতেই পারছো যে থিওরিটিক্যাল থাকবে। মূলত মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও অনেকটা কভার করে ফেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো। সো এই পিডিএফগুলো দ্বারা তুমি কিন্তু এইচএসসির পাশাপাশি মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারবা। আর সর্বমোট তুমি টোটাল 10,000 এমসিকিউ পাচ্ছ। এই এমসিকিউগুলো যদি এখন থেকে তুমি প্রত্যেকটা পরীক্ষার আগে ঠিকভাবে পড়ে যাও, তাহলে এখান থেকে কিন্তু তুমি প্রায় 20 থেকে 30টা এমসিকিউর মতো কমন পাবা, কারণ মূল বই ফলো করে কিন্তু এই এমসিকিউগুলো তৈরি করা হয়েছে। এই পিডিএফগুলো তুমি আলাদাভাবে একটা একটা করেও কিনতে পারো, অথবা পুরোটা একসাথেও কিনতে পারো। তো সেটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। এখানে সবগুলো পিডিএফের প্রাইস দেওয়া আছে। বায়োলজি আলাদাভাবে যদি কিনো তাহলে 150, কেমিস্ট্রিও 150, ফিজিক্স এবং ম্যাথ এটা আলাদা না, ফিজিক্স এবং ম্যাথ দুইটা একসাথে হচ্ছে 150 টাকা। আর বায়োকেমিস্ট্রি যদি কিনো দুইটা, বায়োকেমিস্ট্রি 250 টাকা, ইংলিশ জিকে হচ্ছে 150। আর যদি সবগুলো কিনো তাহলে তুমি টোটাল 150 টাকা ছাড় পাবা। এই সবগুলো পিডিএফ তুমি 450 টাকায় কিনতে পারবা। 450 টাকায় পেমেন্ট করার পরেই তুমি পিডিএফের অ্যাক্সেস পেয়ে যাবা। সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে তুমি পড়তে পারবে। তো পিডিএফটা কেনার জন্য তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, সেখানে তোমাকে যাবতীয় ইনফরমেশন দেওয়া হবে, কিভাবে পেমেন্ট করবা, পেমেন্ট নাম্বার দেওয়া হবে এবং পেমেন্ট করার কতক্ষণ পরে তুমি পিডিএফগুলো পাবা সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই তোমাকে বলে দেওয়া হবে। সো তোমরা যারা এই পিডিএফগুলো কিনতে চাও এইচএসসি, মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের সহায়ক বই হিসেবে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। এখন আমরা বাকি যে এমসিকিউগুলো সেগুলো সমাধান করব। কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটা? আমরা কিন্তু আগে যে পত্রিকাগুলো পড়েছিলাম সেগুলোর মধ্যে কিন্তু একটা পত্রিকা পড়ছি, সেটা হচ্ছে সবুজ পত্র, যেটা ছিল কার? প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকা। তো সবুজ পত্রটা জানতেছো তুমি, প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকা। আর কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকাটা হচ্ছে লাঙল। এর পাশাপাশি ধূমকেতু আছে, আরেকটা হচ্ছে কি
দৈনিক নবযুগ, এই 3টা পত্রিকা কাজী নজরুল ইসলাম সম্পাদিত করেছেন। অর্থাৎ কাজী নজরুল ইসলামের সম্পাদনা 3টা পত্রিকা কি? ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ। কোন রচনাটি কাজী নজরুল ইসলামের নয়? এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই সহজ। তুমি কিন্তু উপন্যাস, প্রবন্ধ, গল্পগ্রন্থ এগুলো যদি জানো তাহলে কোনটা কাজী নজরুল ইসলামের, কোনটা রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা কিন্তু তুমি সহজেই বলতে পারছো। আর যেহেতু তোমাদের 7টা মাত্র গদ্য, 7টা পদ্য, তার মধ্যে ম্যাক্সিমামগুলোই একই কবির লেখা, একই কবির রচনা। যেরকম সোনার তরী এবং অপরিচিতা দুইটাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। একটার কবি পরিচিতি পড়লে আরেকটা কবি পরিচিতি এমনিতেই কভার হয়েছে, জাস্ট কিছু অ্যাড হয়। যেরকম কাব্যগ্রন্থগুলো সোনার তরী কবিতার কবি পরিচিতি পড়লেই জানতে পারবে, আর গল্পগ্রন্থগুলো গদ্যের কবি পরিচিতিগুলো পড়লেই জানতে পারবে। একইভাবে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য যে কবিগুলো আছে তাদের কবি পরিচিতিগুলোও সেম। যদি একবার উপন্যাস, একবার প্রবন্ধ গ্রন্থগুলো পড়ে ফেলো তাহলে বারবার পড়ার কোনো দরকারই পড়ছে না। এখানে কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটা? দর্শন দেখা মাত্রই তুমি বলতে পারছো যে এখানে কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটা? কোনটা? রাজা। কারণ রাজা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটা নাটক। রবি ঠাকুর রচিত একটা কি নাটক। আর বাকি যে 3টা আছে, জীবন বন্দনা, তারপর মৃত্যু ক্ষুধা, রুদ্রমঙ্গল, এই সবগুলোই কাজী নজরুল ইসলামের রচনা। জীবন বন্দনা হচ্ছে একটা কবিতা, এটা কি একটা কবিতা যেটা সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই মৃত্যু ক্ষুধা এটা হচ্ছে একটা উপন্যাস, আর রুদ্রমঙ্গল এটা হচ্ছে প্রবন্ধ। কারণ কীভাবে মনে রাখতে পারো? কারণ রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকেই আমার পথ এই প্রবন্ধটা নেওয়া হয়েছে, অর্থাৎ সংকলিত হয়েছে। মৃত্যু ক্ষুধা কি একটা উপন্যাস, আর এটা হচ্ছে প্রবন্ধ। আগুনের সম্মার্জনা বলতে নজরুল কি বুঝিয়েছে? সম্মার্জনা, মার্জনা মানে কি? মর্জন করা বা মার্জন করা, ঘষে মেজে পরিষ্কার করা, তাই না? তো সম্মার্জনা বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে পরিষ্কার করা। আগুনের সম্মার্জনা মানে হচ্ছে কি পরিষ্কার করা। এখানে আগুনের ঝাড়ু বা আগুনের স্ফুলিঙ্গ, ধূমকেতু এগুলো কিন্তু না। ধূমকেতু কি কাজী নজরুল ইসলামের একটা পত্রিকা, কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। আর পরিষ্কার করা এটা হচ্ছে কি আগুনের সম্মার্জনা, অর্থ কি পরিষ্কার করা। এটা কিন্তু শব্দার্থ থেকে নেওয়া হয়েছে। এরকম আরো কিছু শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ, যার মধ্যে কুর্নিশ একটা। কুর্নিশ অর্থ হচ্ছে কি সম্মান প্রদর্শন করা। এখানে সম্মান প্রদর্শন না বলে অভিবাদনও থাকতে পারে। কি অভিবাদন, অভিবাদন, অভিবাদন দেওয়া বা অভিবাদন করা, সম্মান প্রদর্শন করা, এগুলো অর্থ কি কর্নিশ। মেকি অর্থ হচ্ছে মিথ্যা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দার্থ। মিথ্যা, কপট, এই দুইটাই কি মেকির শব্দার্থ। আগুনের ঝান্ডা অর্থ অগ্নি পতাকা। এই জিনিসটা কিন্তু মনে রাখবা, এই যে আগুনের ঝান্ডা এটা কিন্তু প্রবন্ধের মধ্যে আছে, আমার পথ প্রবন্ধের মধ্যে এই শব্দটা কিন্তু আছে। অগ্নি পতাকা কিন্তু আমার পথ প্রবন্ধের মধ্যে নাই। তো অগ্নি পতাকা দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটা কিন্তু আমার পথ প্রবন্ধের চরণ হবে না। কারণ তুমিও দেখে আসছো আগে যে বিভিন্ন চরণ কিন্তু প্রবন্ধ থেকে বিভিন্ন লাইন তুলে দেওয়া হয়, এই উক্তিটি কার বা এটা প্রবন্ধে কোন প্রবন্ধের, এরকম প্রশ্নের জায়গায় কিন্তু অন্যরকম প্রশ্ন করতে পারে। নিচের কোন লাইনটি আমার পথ প্রবন্ধে উল্লেখিত আছে বা নিচে কোন উক্তিটি আমার পথ প্রবন্ধে উল্লেখিত আছে, এরকমও থাকতে পারে। সেখানে কিন্তু অগ্নি পতাকা দিয়ে দিতে পারে। এরকম প্রশ্ন কিন্তু আমি সমাধান করবো, দেখবা। অগ্নি পতাকা দিলেই যে সেটা আমার পথের হবে তেমনটা না। অগ্নি পতাকা কিন্তু সরাসরি আমার পথের মধ্যে উল্লেখিত নাই। আছে কি আগুনের ঝান্ডা, যেটার অর্থ হচ্ছে অগ্নি পতাকা। কাজী নজরুলের মতে ভুলের মধ্যে দিয়ে গিয়ে কাকে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে গিয়ে কাকে পাওয়া যায়? সত্যকে পাওয়া যায়। এইটা একটা চিট শব্দ বলতে পারো, যে সত্য যে কথাটা, এই কথাটা যেখানে যেখানে থাকবে বুঝে নিবা মহাপদ প্রবন্ধ থেকেই প্রশ্নটা করা হয়েছে। তাহলে এখানে কি পাওয়া যায়? কাজী নজরুলের মতে ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়। আত্মাকে, ধর্মকে, স্রষ্টাকে এরকম কোনো কিছুই কি এখানে নাই। সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে গিয়ে। এই প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন কিন্তু রিলেটেড আছে। যেরকম এই যে আমার পথ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন? সত্যকে সালাম জানিয়েছেন। শুধু সালাম না, এখানে কিন্তু নমস্কারও থাকতে পারে। সালামের পরিবর্তে কি থাকতে পারে? নমস্কারও থাকতে পারে। এই দুইটা শব্দ কিন্তু তোমার প্রবন্ধের শুরুতেই দেওয়া আছে। নজরুলের মতে কোন ধরনের বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো? আমার পথ প্রবন্ধটা খুবই ছোট একটা প্রবন্ধ, আর এখানে যে লাইনগুলো আছে প্রায় সবগুলো লাইনেই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো কোন ধরনের বিনয়ের চেয়ে, এই যে কোন ধরনের বিনয়, সত্য মিথ্যা এই ধরনের কথাগুলোই কিন্তু এই প্রবন্ধের মধ্যে আছে। তো সত্য কোথা দিয়ে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। তাহলে এই জায়গার মধ্যে বুঝতে হবে মিথ্যা বিনয়ের চেয়ে
অহংকারের পৌরুষ অনেক অনেক বেশি, অনেক অনেক ভালো। তাহলে এই ধরনের কথা কোথায় আছে দেখো তো, গ নাম্বারটা হবে কিন্তু। এখন মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো, এইখানে আমি মিথ্যা বলছি বলে এই যে মিথ্যাকে মাথায় তুলে নাচে বা মিথ্যাকে মাথায় করে রাখে, এই দুইটা শব্দ, মিথ্যা শব্দটা দেখে এখানে উত্তর করতে পারবে না, তোমাকে এখানে বুঝতে হবে যে আসলে এটার উত্তরটা কি হবে। এটা কিন্তু আমি হুট করে লিখে ফেলি নাই যে বিনয় মানুষকে ছোট করে মাথা নিচু করে আনে, এই লাইনটা আছে না, এই লাইনের পরের লাইনটাই কিন্তু তোমার বইয়ের মধ্যে এটাই দেওয়া আছে যে নজরুলের মতে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো, কারণ মিথ্যা কি করে, মানুষকে ছোট করে মাথা নিচু করে আনে। একবার যখন মিথ্যা বলে ফেলো, তখন যখন তোমার মিথ্যাটা ধরা পড়ে যায়, তখন কি তোমার মাথাটা হ্যাট হয়ে যায়, মাথা ছোট হয়ে যায়, মাথা নিচু করে থাকতে হয়, তাই না? তো সঠিক উত্তরটা কি হবে, গ নাম্বার, যে বিনয়ে মানুষকে ছোট করে মাথা নিচু করে আনে। এই যে এই লাইনটা থেকে কিন্তু এটা নেওয়া আসছে, ওতে মানুষকে কমই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। কোনটা? এই যে মিথ্যা বিনয়ের যে অহংকারটা, সেটা একসময় কি করে, এত বেশি অহংকারী হয়ে যায় যেটা মানুষকে ক্রমেই ছোট করে ফেলে এবং মাথা নিচু করে আনে। রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের গ্রন্থ? কাব্য, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস? কোন ধরনের? নামটাও যেরকম বড়, এটাও কি একটা প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রাজবন্দির জবানবন্দি। আর কি কি প্রবন্ধ গ্রন্থ তুমি পড়ছো? রুদ্রমঙ্গলে একটা প্রবন্ধ গ্রন্থ পড়ছো, তারপর আর কি? এখানে যেহেতু তোমার কাজ বলছে, দুইটা প্রবন্ধ গ্রন্থের নাম নিচে কমেন্ট করে জানাবা। কমেন্টের মধ্যে কিন্তু সময়ে ক্লিক করা যায়, তো সময়টা ক্লিক করে দুইটা প্রবন্ধের নাম কি কি তুমি লিখে ফেলবে। সেখানে কিন্তু রাজবন্দির জবানবন্দি এইটা আর রুদ্রমঙ্গল, এই দুইটা প্রবন্ধ গ্রন্থ আমি যেহেতু বলে ফেলছি, এই দুইটা প্রবন্ধ গ্রন্থ বাদ দিয়ে অন্য দুইটা প্রবন্ধ গ্রন্থের নাম তোমরা কমেন্ট করে জানাবা। ওকে, আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কি? এই যে উপজীব্যগুলা, প্রত্যেকটা গদ্যের একটা উপজীব্য আছে। যেরকম অপরিচিতা গল্পে যৌতুকের বিরুদ্ধে বলিষ্ঠ চরিত্রের প্রকাশ ঘটেছে, কার মধ্যে? শম্ভুনাথের মধ্যে। উপজীব্য কি ছিল? যৌতুক প্রথার বিরোধিতা করা বা নারীর জাগরণ, কারণ শেষে কি করে, সে মাতৃ আজ্ঞা করে এবং মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে, তাই না? যেরকম মাসি পিসি গল্পের একটা উপজীব্য আছে, সেই উপজীব্যটা কি? নারীদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে কারা? পুরুষরা চাচ্ছে নারীদেরকে দমিয়ে রাখার জন্য, সেখানে নারীর অসহায়ত্বটাকে ফোটানো হয়েছে। সেমভাবে আমার পথ প্রবন্ধেরও একটা উপজীব্য আছে। এটার উপজীব্য কি হবে? সাম্য প্রতিষ্ঠা, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, গণবিপ্লব, নাকি ব্যক্তি সত্তার জাগরণ? এই জায়গার মধ্যে ব্যক্তি সত্তার জাগরণকে বোঝাচ্ছে, আত্মবিশ্বাসী হওয়াকে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ এখানে মানুষ নিজের উপর আস্থা রাখতে পারে না, সে কি হয়ে যায়, সে পরের উপর নির্ভরশীলতা হয়ে যায়। তার মধ্যে কি ব্যক্তি সত্তার জাগরণ ঘটে? না। যে নিজের উপর বিশ্বাস রাখতে পারে, আত্মবিশ্বাসী হতে পারে, তার মধ্যে কি ব্যক্তি সত্তার জাগরণ ঘটে। আর আমার পথ প্রবন্ধের মধ্যে এটা কিন্তু ফুটে উঠেছে। তো এই প্রবন্ধের মূল উপজীব্যটা হচ্ছে কি? ব্যক্তি সত্তার জাগরণ। কোনটি? ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। দেখো এখানে ব্যক্তি সত্তার জাগরণ কোন প্রবন্ধের মূল উপজীব্য? আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য। যেহেতু ব্যক্তি কথা বলছি, সেখান থেকে ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প নিয়ে আসছে এখানে। ব্যক্তিত্বহীনকে, যার নিজের কোনো ব্যক্তিত্ব থাকে না, যে নিজের কিছু করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল থাকে, এরকম চরিত্র কোনটা? অনুপম। কারণ অনুপমের সব কিছুর সিদ্ধান্ত কে নিত? অনুপমের মামা নিত। অনুপমের বিয়ের মধ্যে যখন অনুপমের শ্বশুর জিজ্ঞেস করছিল, তাকে সামনে এনে কিন্তু শম্ভুনাথ প্রতিবাদ জানাচ্ছিল, কিন্তু তখনও অনুপম কিছু বলতেছিল না, তার মামা যা বলছিল তাই। তার মানে সেখানে অনুপমের কোনো ব্যক্তিত্বই ছিল না। এবং সব শেষে যখন 23 বছর থেকে 27 বছরে সে পা দেয়, তখন তার এই গল্পটা সে নতুন করে বলে। কেন বলে? কারণ কল্যাণীর সাথে তার ট্রেনের মধ্যে দেখা হয়েছে। সব ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প কোনটা? অপরিচিতা। কেউ কাকে ভয় দেখিয়ে প্রধানত রাখতে পারে না? কাকে রাখতে পারে না? এখানে দাম্ভিক ব্যক্তি বলতে অহংকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে। যত বড় অহংকারী হোক না কেন, তাকে যদি ভয় দেখানো হয়, সে অবশ্যই পদানত হবে। আবার যার সাহস আছে, তো সাহসের একটা লিমিট থাকে, একটা পরিসীমা থাকে, সেই পরিসীমা পর্যন্ত গিয়ে যদি তোমাকে ভয় দেখানো হয়ে থাকে, তুমিও পদানত করবা। কিন্তু যে আত্মবিশ্বাসী ব্যক্তি, যার নিজের উপর বিশ্বাস আছে, তাকে তুমি যতই ভয় দেখাও না কেন, সে নিজের উপর বিশ্বাস থেকেই নিজের সত্যকে জয় করার জন্য সবসময় কি মাথা উঁচু করেই রাখবে, তাকে কখনোই কি পদানত করা যাবে না, কবির মতে। সো এখানে উত্তরটা কি হবে? আত্মবিশ্বাসী ব্যক্তি। কে মিথ্যাকে ভয় করে? এটাও কিন্তু তোমার একদম বইয়ের লাইন, এটা কমেন্ট করে জানাবা যে কে মিথ্যাকে ভয় করে। আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসাবে অভিহিত করেছেন? গদ্যের এমসিকিউর একটা সুবিধা হচ্ছে, বইয়ের লাইনটা যদি তুমি ভালো করে পড়ো, তাহলেই তুমি প্রত্যেকটা এমসিকিউর উত্তর করতে পারবে। পদ্যের ক্ষেত্রে কিন্তু চরণের ব্যাখ্যা থাকে,
চরণের বিভিন্ন ব্যাখ্যা থেকে প্রশ্ন করা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাকে পদ্মের যে শব্দার্থগুলো সেগুলো ভালো করে পড়তে হবে। পদ্মের শব্দার্থ তো আর গদ্যের মতো এই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম মেকি মানে হচ্ছে কপট, এরকম তো কিছু থাকে না। সেখানে একটা পুরো চরণ থাকে, সেই চরণ দ্বারা কী বোঝানো হয়েছে সেটার একটা ব্যাখ্যা দেওয়া থাকে শব্দার্থের মধ্যে। সেগুলো দিয়েই তোমার অনুধাবন করে তোমার খ নাম্বার প্রশ্ন আসতে পারে, ক নাম্বার প্রশ্ন আসতে পারে, ইভেন এমসিকিউ আসতে পারে। গদ্যের ক্ষেত্রে এরকমটা না, গদ্যের ক্ষেত্রে সরাসরি চরণ বলে থাকে, চরণের মধ্যে কিছু একটা শব্দ তোমার উদাও থাকে। যেরকম আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কী হিসেবে অভিহিত করেছেন, এটাও কিন্তু একটা গদ্যের লাইন। কী হিসেবে অভিহিত করেছেন? অভিশাপ রথের সারথি। এটা একদম তোমার বইয়ের মধ্যে যেখানে আমার পথ প্রবন্ধটা শুরু হয়েছে সেই পৃষ্ঠার শেষের লাইনে কিন্তু বলা আছে, এই লাইনটা কিন্তু এখানে লেখা আছে, অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। এই জায়গা থেকে কিন্তু এটা বলা হয়েছে যে অভিশাপ রথের সারথি কাকে বোঝানো হয়েছে? এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা। এই অভিশাপ রথের সারথিটা কে? তাহলে আমাদের যে কবি কাজী নজরুল ইসলাম। তাহলে কবি নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন? অভিশাপ রথের সারথি। আমার কর্ণধার আমি, আমার পথকে দেখাবে, সত্য দেখাবে, আমার সত্য দেখাবে। কাজী নজরুল ইসলাম কিসের পূজারী? সত্যের পূজারী। যতগুলো লাইন পড়বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো খালি সত্য সত্য সত্য। নজরুলের মতে গান্ধীজি কি শিখিয়েছেন? গান্ধীজি আত্মাবলম্বন হওয়া শিখিয়েছেন, মানে নিজেকে অবলম্বন করা শিখিয়েছেন, নিজের উপর ভরসা রাখতে শিখিয়েছেন। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করাতেই শিখাচ্ছিলেন কে? মহাত্মা গান্ধীজি। এই যে নিজের উপর বিশ্বাস, তারপর স্বাবলম্বন, এগুলোই কে? আত্মাবলম্বন। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করাতেই শিখিয়েছেন কে? মহাত্মা গান্ধীজি। তার মানে মহাত্মা গান্ধীজি কি শিখিয়েছেন? আত্মাবলম্বন হওয়া শিখিয়েছেন। সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন কোন প্রবন্ধের উদ্ধৃতাংশ? এই উদ্ধৃতাংশটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন, এটা কোন প্রবন্ধের উদ্ধৃতাংশ? আমার পথ। গান্ধীজির কথা, সত্যের কথা যেখানেই থাকবে সেটাই কি হবে? আমার পথ প্রবন্ধ হবে। কোন বাক্যটি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? এই যে কিছুক্ষণ আগে আমি যে বললাম না, কি বলেছিলাম? আগুনের ঝান্ডা এবং অগ্নি পতাকা। এইটা কেন বলেছিলাম? এই প্রশ্নের উত্তরটা করলেই বুঝতে পারবো। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। তারপর অগ্নি পতাকা ধুলিয়ে পথে বাহির হলাম, আত্মাকে চিনলেই নির্ভরতা আসে, আমার পথ দেখাবে আমার ধর্ম। এই সবগুলো লাইন তোমার আমার পথ প্রবন্ধের মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কিছু পরিবর্তন আছে। সেই পরিবর্তনগুলাই যদি তুমি না বোঝো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে না। যেরকম অগ্নি পতাকা ধুলিয়ে পথে বাহির হলাম, এই লাইনটা কিন্তু তোমার বইয়ের মধ্যে আমার পথ প্রবন্ধের মধ্যে আছে, কিন্তু অগ্নি পতাকার জায়গায় আছে কি? আগুনের ঝান্ডা দুলিয়ে। তো এই জায়গায় এটা কি আগুনের ঝান্ডা কি আছে এখানে? না, যেহেতু নাই, সো এইটা কি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয় না। তারপর আত্মাকে চিনলে নির্ভরতা আসে না, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই জায়গায় আরো একটা শব্দ আছে যেটা হচ্ছে আত্মনির্ভরতা। আমার পথ দেখাবে কি? আমার ধর্ম? না, এটা কি? আমার সত্য। আমার সত্য দেখাবে। তার মানে দেখো কিছু কিছু শব্দের পরিবর্তন আছে। যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে যে কোনো একটা উত্তর করে ফেলবা। আর এই ধরনের এমসিকিউই তোমরা মূলত ভুল করো পরীক্ষার মধ্যে। সো একটু সুন্দরভাবে চেষ্টা করো সবগুলো অপশন পড়ার, অপশন পড়ে দেখা যে আসলে সেখানে কি চেয়েছে, কি মিসিং আছে। তাহলে উত্তর কি হবে এটার? ক নাম্বারটা, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এই লাইনটাই কি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। বাকি লাইনগুলো আমার পথ প্রবন্ধের মধ্য থেকে নেওয়া হয়েছে, কিন্তু সঠিকভাবে নেওয়া হয় না। যেরকম এখানে ধর্মের জায়গায় সত্য হবে, নির্ভরতার জায়গায় আত্মনির্ভরতা হবে, অগ্নি পতাকার জায়গায় কি হবে? আগুনের ঝান্ডা হবে। ক্লিয়ার? কিন্তু আমরা তার কথা বুঝলাম না। এখানে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি গান্ধীজি অনেক কিছু বলতেছিল, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। সো এখানে কে হবে? কার কথা বলা হচ্ছে? উত্তরটা কি? গান্ধীজি। কুর্নিশ শব্দটি ব্যবহার হয়েছে কোন গল্পে? কুর্নিশ শব্দের অর্থ কি? সম্মান প্রদর্শন করা বা অভিবাদন, তাই না? তো এটা ব্যবহৃত হয়েছে কোন গল্পে? আমার পথ প্রবন্ধে বা আমার পথ গল্পে। কর্ণধার বলতে কি বুঝো বা কাকে বলে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? আগে আমরা দেখছিলাম ভুলের মধ্য দিয়ে কাকে পাওয়া যায়? সত্যকে পাওয়া যায়। এখন ভুলের মধ্য দিয়ে তুমি যে সত্যকে পাচ্ছ সেটা আসলে কিভাবে পাচ্ছ? এটাকে আমি বানাই লিখছি? অবশ্যই না, এটাও বই থেকেই দেওয়া হয়েছে। বারবার ভুল করার পরে কি তুমি সত্যকে পাবা? না, সেই ভুল থেকে তোমাকে শিক্ষা নিতে হবে।
তাহলে এখন কি খ নাম্বারটা উত্তর হবে ভুল থেকে শিক্ষা নিয়ে? একদমই না। ভুল থেকে শিক্ষা তুমি কখন নেবা? যখন তুমি সেই ভুলটাকে স্বীকার করতে পারবা যে আমি একটা ভুল করছি, সেই ভুলটাকে আমি স্বীকার করছি, স্বীকার করার পরে না আমি সেখান থেকে শিক্ষা নেব, তাই না? সো ভুল স্বীকার করে, সঠিক উত্তর কী হবে? ভুল স্বীকার করে। এই খ নাম্বারটা কিন্তু এখানে হবে না। তাহলে ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়? ভুল স্বীকার করে। ভুলটা স্বীকার করাও একটা সত্যতা। এখন তুমি ভুল করছো কিন্তু তুমি সেখান থেকে শিক্ষা নিলা, বুঝলাম, কিন্তু তুমি মানুষের ভয়ে কখনোই সেটা স্বীকার করলো না। যদি স্বীকার করছো না তাহলে তুমি মিথ্যাবাদী। তো এখানে তো মিথ্যার কোনো আশ্রয় নেই, তোমাকে সততা দেখাতে হবে। ওকে, নজরুল ভুল করতে রাজি আছে কিন্তু কি করতে প্রস্তুত নন? সত্যকে স্বীকার করতে। সে তো সত্যকে স্বীকার করতে অবশ্যই প্রস্তুত ছিল, তাই না? সত্যকে স্বীকার করতে তো সে প্রস্তুত। স্বনির্ভর হতে, আত্মবিশ্বাসী হতে, ভণ্ডামি। কোনটা? ভণ্ডামি করতে। মিথ্যা কথা বলা মানে কপটতা, ভণ্ডামি, তাই না? তো সে ভুল করতে রাজি আছে কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। সেই ভুলটাকে সে স্বীকার করতে চায়। স্বনির্ভর হতে তিনি রাজি আছেন। স্বনির্ভর মানে কি? আত্মনির্ভর। আত্মবিশ্বাসী হতেও কি তিনি রাজি আছেন। তাহলে এখানে উত্তরটা কী হবে? ভণ্ডামি। পাঠ পরিচিতি সম্পূর্ণ ভালো করে পড়বা। এই লাইনটা কিন্তু পাঠ পরিচিতির মধ্যে দেওয়া আছে। আরও একটা পাঠ পরিচিতির প্রশ্ন আছে এখানে, দেখো। আমার পথ প্রবন্ধটি নজরুলের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটাও আমি কিছুক্ষণ আগে বলে আসছি, রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে সংকলিত হয়েছে। তাহলে বলো তো, রিক্তের বেদন, মৃত্যু ক্ষুধা, ব্যথার দান, এগুলো কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? ব্যথার দান এবং রিক্তের বেদন এই দুইটা হচ্ছে কি গল্প গ্রন্থ। মৃত্যু ক্ষুধাটা তাহলে কি ধরনের গ্রন্থ? এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। এইটা কি ধরনের গ্রন্থ সেটাও তোমরা কমেন্ট করে বলে ফেলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কি? তার মানে আমরা আমার পথের যে এমসিকিউগুলো ছিল সেগুলো শেষ করে ফেলছি। এর বাইরে কোনো এমসিকিউ আসার সম্ভাবনা নেই। যত গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সবগুলোই কিন্তু সমাধান করে ফেলছে। তারপর যদি তোমরা আরও এমসিকিউ শিখতে চাও তাহলে বাংলা ফার্স্টের উপর জিএসটি স্পেশাল একটা অ্যাডমিশন ক্লাস আছে, ইউটিউবের মধ্যে আছে আমাদের, সেই ক্লাসটা করতে পারো। সেখানেও কিন্তু আমি 5টা গদ্যের বিলাসী এবং মানব কল্যাণটা বাদ দিয়ে বাকি 5টা গদ্যের 90টা এমসিকিউ সমাধান করছে। সেই 90টা এমসিকিউর ক্লাসটাও দেখতে পারো। উপরে আই বাটনের মধ্যে কিন্তু ক্লাসের লিঙ্কটা চলে আসছে, তোমরা সেখান থেকেও কিন্তু ক্লাসটা দেখতে পারো। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কি? প্রথমে তুমি অপশনগুলো পড়বা। অপশনগুলো যদি পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কোনটা কার মাতার নাম। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, সেহেতু গ নম্বর অপশনটা জাহেদা খাতুন যে অপশনটা আছে সেটা আমরা এখানে সহজভাবেই বাদ দিতে পারি। জাহেদা খাতুন তাহলে কার নাম? 7টা গদ্যের মধ্যে 3জন কবি আছে মুসলমান, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, একজন আখতারুজ্জামান ইলিয়াস, আর একজন কি আবুল ফজল। আর এই 3জন কবির মধ্যে জাহেদা খাতুন হচ্ছে কাজী নজরুল ইসলামের মাতার নাম। আর বাকি 3টা অপশনের মধ্যে দেবী আছে, আর এই 3টা অপশনেই কোনো না কোনো কবির মাতার নাম, যার মধ্যে সারদা দেবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর ভুবন মোহিনী দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম। এটা কিভাবে মনে রাখবা বলো তো? শরৎকালে কাশফুল ফোটে কোথায়? ভুবনে, ভূমিতে ফোটে। সেটা থেকে মনে রাখতে পারো ভুবন মোহিনী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম। বাকি থাকে কি? নীরদা সুন্দরী দেবী। নীরদা সুন্দরী দেবী হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম। তাহলে সঠিক উত্তর কি এখানে? ঘ নাম্বার। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কি? নীরদা সুন্দরী। পিতার নাম কি? পিতার নাম পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়। হরিহর। আর উপাধি তো আছেই বন্দ্যোপাধ্যায়। এই হরিহর প্রদত্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম কি? প্রবোধ কুমার। এখানে দেখো বাকি যে কবিগুলো আছে তাদের কিন্তু পিতার নাম দেওয়া আছে। দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবি ঠাকুরের পিতার নাম, এটা হচ্ছে ক নাম্বার অপশন। আমি এখানে অপশনগুলো লিখিয়ে দিচ্ছি। তারপর মতিলাল চট্টোপাধ্যায় হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? মতিলাল চট্টোপাধ্যায়। আর ভুবন মোহিনী দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম। কাজী ফকির আহমেদ এটা হচ্ছে কি কাজী নজরুল ইসলামের, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পিতার নাম। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা এতক্ষণে অবশ্যই বুঝে গেছো আমার প্রত্যেকটা প্রশ্নের যতগুলো অপশন আছে সবগুলো অপশন কোনো না কোনো কারণে নিয়ে আসা হয়েছে। এখানে অযথা অপশন আমি বসায় রাখি না। একটা তো উত্তর হবেই, বাকি অপশনগুলোর মধ্যে কমপক্ষে একটা অপশনের সাথে আমি কোনো না কোনো তথ্য অবশ্যই জুড়ে রাখছি, আবার সবগুলো অপশনের সাথেও জুড়ে রেখেছি। যেরকম আগের প্রশ্নটাই দেখো, প্রত্যেকটা অপশন কিন্তু শেখার জন্য কিন্তু আমি তৈরি করছি। এই জায়গায় অন্য কোনো নামও থাকতে পারতো। এখানে যে ভুবন মোহিনী থাকবে, সারদা দেবী থাকবে এমন তো কথা না। কিন্তু এগুলো এনেছি কেন?
এগুলো এনেছি যাতে প্রত্যেকটা কবির মাতা পিতার নামগুলো তোমরা শিখতে পারো। সেমভাবে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন, একটা জায়গার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন, বাকিগুলো কি অন্য কবিরা এই জায়গাগুলোর মধ্যে হয় জন্মগ্রহণ করছে নয় মৃত্যুবরণ করেছেন। যেরকম বিক্রমপুর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস। এই জায়গায় কিন্তু তিনি জন্মগ্রহণ করেন নাই, এটা কি পৈতৃক নিবাস কার, মানিকের। প্রশ্নে চেয়েছে জন্মগ্রহণ করেন কোথায়, জন্মগ্রহণ করেছেন বিহারের সাঁওতাল পরগনায়। দুমকায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু অপশনগুলো দেখো, দুমকায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু দুমকাই বলতে সাঁওতাল পরগনার দুমকায়, দক্ষিণ পরগনার না, সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেছেন কে, মানিক বন্দ্যোপাধ্যায়। কোন জায়গার, বিহারের সাঁওতাল পরগনা। আর মহকুমার চৌলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন কে, কাজী নজরুল ইসলাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি, আমরা এটা পূর্বেও দেখেছি, কিছুক্ষণ আগেও দেখেছি। পিতৃপ্রদত্ত নাম কি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন, এই জায়গায় কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারতো। যেহেতু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় আমরা শিখে ফেলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম, সেহেতু এখানে আমরা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় দিয়েই কোশ্চেন করতে পারছি। তো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন, মাত্র 48 বছর বেঁচে ছিলেন। যেরকমটা আগে বলেছি, প্রত্যেকটা অপশনের কোনো না কোনো লক্ষ্য অবশ্যই আছে। যেরকম 43 বছর বয়সে দুরারোগে আক্রান্ত হয়েছিল কে, কাজী নজরুল ইসলাম। আর এই 28 এবং 20 এরা কি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটা, 20 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 বছর বয়সে তিনি বন্ধুদের সাথে বাজি ধরে প্রথম গল্প রচনা করেন, সেই গল্পের নাম কি, অতসীমামি। মাত্র 20 বছর বয়সে তিনি বন্ধুদের সাথে বাজি ধরে অতসীমামি গল্পটি রচনা করেন। আর জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে তিনি লিখে গেছেন। যেহেতু অতসীমামি গল্পটা লিখেছেন তিনি, মানিক বন্দ্যোপাধ্যায় মূলত উপন্যাস এবং ছোট গল্প লেখক হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান ছিলেন। তার রচিত প্রথম গল্প হচ্ছে কি, অতসীমামি। পুতুল নাচের ইতিকথা কার লেখা, পুতুল নাচের ইতিকথা কিন্তু একটা উপন্যাস, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। উপন্যাসগুলা জেনে নাও, জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, চিহ্ন এবং পুতুল নাচের ইতিকথা, এই সবগুলোই কি উপন্যাস। সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে স্বাক্ষর রেখেছেন কোন কবি, মানিক বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কে, কাজী নজরুল ইসলাম। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান কে, মানিক। আর ছোট গল্প রচনা কে করেছিল সর্বপ্রথম, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেছো, এখানে কিন্তু অপশনটাকে আমি জোড়া লাগাই দিছি, প্রথম ছোট গল্প রচনা করেন, প্রথম রচনা কে করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ছোট গল্পের নামটা কি, ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। আবারও স্মরণ করাই দিচ্ছে, ভিখারিণী। বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। প্রাগৈতিহাসিক ও সরীসৃপ কোন ধরনের রচনা, এটা কি উপন্যাসের মধ্যে পড়ছে না? যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস এবং ছোট গল্প রচনার জন্য খ্যাতিমান, সেহেতু বুঝতেই পারছো এই দুইটা যেহেতু উপন্যাসের মধ্যে পড়ছে না, তাহলে উত্তর কি হবে, ছোট গল্প। প্রাগৈতিহাসিক ও সরীসৃপ কোন ধরনের রচনা, ছোট গল্প রচনা। এখন এটা কি তুমি এভাবেই জানতে পারবা? অবশ্যই না। তুমি যদি জানো যে এটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তাহলে না তুমি জানতে পারবা। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের সবগুলো ছোট গল্প তোমার কি জানতে হবে। যেরকম হলুদ পোড়া একটা ছোট গল্প, কার লেখা, মানিক বন্দ্যোপাধ্যায়েরই লেখা হলুদ পোড়া। তারপর টিকটিকি আছে, আরও কিছু ছোট গল্প আছে, সেগুলো তোমরা একটু কবি পরিচিতি থেকে পড়ে নিও। নিচে কোনটি ছোট গল্প নয়, কবি পরিচিতি থেকে পড়ার দরকার নেই, এখানে কিন্তু আমি নিয়ে আসছি। ভিখারিণী একটা ছোট গল্প, হারানের নাচ জামাই, হলুদ পোড়া, বউ ঠাকুরনির হাট। কি দেখো, একটু আগে কিন্তু হলুদ পোড়ার কথা বললাম, তাহলে হলুদ পোড়া কি একটা ছোট গল্প? ভিখারিণী হচ্ছে প্রথম ছোট গল্প, লিখেছেন কে, রবি ঠাকুর লিখেছেন। এখানে কিন্তু বলে নাই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনটা ছোট গল্প নয়, তাই না? বলেছে কোনটা ছোট গল্প নয়, তার মানে যে একটা যেটা ছোট গল্প নয় সেটাই হচ্ছে কি সঠিক উত্তর। তো হারানের নাচ জামাই এটাও কি ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। সঠিক উত্তর তাহলে কি হবে, বউ ঠাকুরনির হাট। এটা হচ্ছে একটা উপন্যাস। আর ঠাকুর শব্দটা যেহেতু এখানে আছে, সহজভাবে তুমি বলতে পারো এই উপন্যাসটার রচয়িতাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর রচনা করেছেন কি, বউ ঠাকুরনির হাট একটা উপন্যাস। ছোট গল্প সমূহগুলো দেখো এখানে, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী, সমুদ্রের স্বাদ, প্লাস হারানের নাচ জামাই, হলুদ পোড়া। আগে দুইটা দেখে আসছো, প্রাগৈতিহাসিক এবং সরীসৃপ। এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প।
মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? আগে আমরা জন্মগ্রহণ দেখছি, এখন মৃত্যুবরণটা দেখব। দুমকায় তিনি জন্মগ্রহণ করেছেন। ঠাকুরবাড়িতে মৃত্যুবরণ করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম এবং মৃত্যু, রবির জন্ম ও মৃত্যু কোথায় হয়েছিল? ঠাকুরবাড়িতে। ঢাকায় মৃত্যুবরণ করেছে কে? কাজী নজরুল ইসলাম। ঢাকায় মৃত্যুবরণ করেছে কে? কাজী নজরুল ইসলাম। কারণ কাজী নজরুল ইসলামকে অসুস্থ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সসম্মানে কবর দেওয়া হয়। অপশন বাকি থাকে কোনটা? কলকাতায়। সঠিক উত্তর কি হবে? কলকাতায়। মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতায় মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু কলকাতায় মৃত্যুবরণ করেন। কলকাতায় কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মৃত্যুবরণ করেন। 1956 সালে মৃত্যুবরণ করেন। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কোন জায়গার স্কুল কলেজে পড়াশোনা করেন? বাংলা, বিহার এবং উড়িষ্যার বিভিন্ন স্কুল কলেজে তিনি পড়াশোনা করেন। শালতি থেকে কতজন মাথায় খড় তুলে দিচ্ছেন? এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসতে পারে। শালতি মানে হচ্ছে নৌকা। এখান থেকে কতজন মাথায় খড় তুলে দিচ্ছেন? তুলে দিচ্ছেন 2 জন। আর খড় নিয়ে যাচ্ছেন কয়জন? 3 জন। নিয়ে যাচ্ছেন 3 জন, তুলে দিচ্ছেন 2 জন। শালতি থেকে আটি বাঁধা খড় কতজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে মস্তগাদায়? কতজনের মাথায় বলছেন না, কতজনের মাথায় চড়ে গিয়ে, তার মানে তুলে দিচ্ছেন 2 জন, তুলে দেওয়ার পরে 3 জন মাথায় করে নিয়ে সেটা কোথায় রাখছে? গাদায় জমা করছে। তাহলে এটার উত্তর কি হবে? 3 জন। দেখছো, আগে যে প্রশ্নটা আমি বললাম এই প্রশ্নটাই কিন্তু এখানে ঘুরিয়ে পেঁচিয়ে লিখছে। কতজন বিধবা লগি ঠেলছে? মাসি পিসি গল্পের মধ্যে বিধবা কয়জন? 2 জন। মাসিও বিধবা, পিসিও কি বিধবা। তাহলে লগি ঠেলছে কতজন? 2 জন লগি ঠেলছে। এই লগি শব্দের অর্থটাও কিন্তু আমাকে জানতে হবে, যার অর্থ হচ্ছে হাত 6 লম্বা বাঁশ। মাসি পিসি ফিরছে কৈলাস কথাটা বলেছে বুড়ো লোক। বাকি অপশনগুলো কি এখানে কোনো দরকার আছে? হ্যাঁ, বাকি অপশনগুলোর মধ্যে যে গোকুল আছে, এই গোকুল হচ্ছে মাসি পিসি গল্পের খলনায়ক। অপরিচিতা গল্পের খলনায়ক কে বলো তো? অপরিচিতা গল্পের খলনায়ক হচ্ছে অনুপমের মামা। যোগুকে? যোগু হচ্ছে আহ্লাদির স্বামী। কৈলাস কি নিয়ে ব্যস্ত ছিল? মানে যখন মাসি পিসি ফিরছিল তখন তো বুড়ো লোক কৈলাসকে বললো যে মাসি পিসি ফিরছে কৈলাস। তাহলে এই যে কৈলাস মানে কৈলাস, সে কি নিয়ে ব্যস্ত ছিল? সে বুড়ো লোকের সাথে কি ছিল? বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। মাসি পিসি গল্পে কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে? কানাই কে? কানাই হচ্ছে সরকার বাবুর চৌকিদার। তো সরকার বাবুর চৌকিদার কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছিল? কাছারি বাড়িতে যেতে বলেছিল। কানাই কখন মাসি পিসির সন্ধান করে আসে? কখন? দ্বাদশীর রাত্রে। এখান থেকে আরও একটা প্রশ্ন তুমি জেনে রাখো, মাসি পিসি ব্রত রাখে কখন? একাদশীতে ব্রত। একাদশীতে ব্রত বা একাদশীর ব্রত রাখেন কারা? মাসি পিসি। আর দ্বাদশীর রাত্রে কানাই মাসি পিসির সন্ধান করতে আসে। তার মানে দ্বাদশীর রাত্রেই কানাই মাসি পিসিকে কাছারি বাড়িতে যেতে বলেছে। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? চোখের সামনে ভাসছে প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক কি? প্রাগৈতিহাসিক হচ্ছে ছোট গল্প, তাই না? সো উত্তর কি হবে? এটাই। আর এই জায়গায় যেহেতু বলা হয়েছে সর্বপ্রথমেই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটা, তার মানে বাকি 3টাই কি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। আর এটা এমনিও তো আমরা আগে দেখে আসছি, জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, তারপর চিহ্ন, এর পাশাপাশি পুতুল নাচের ইতিকথা, সবগুলি কি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মাসি পিসির গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? একদম শুরুতে আমরা অপরাজিতা গল্পের ক্ষেত্রে কিন্তু দেখে আসছিলাম, অপরাজিতা গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? সবুজ পত্রে। মাসি পিসির পি দিয়ে আমরা মনে রাখতে পারি, এটা হচ্ছে পূর্বাশা। পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোন সংখ্যায়? চৈত্র সংখ্যায়। আর বিলাসী কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? বৈশাখ সংখ্যায়, ভারতী পত্রিকায়। আর সবুজ পত্রের কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়েছিল কোনটা? অপরিচিতা, তাই না? এটাও লিখে রাখি আমরা। ক্লাসের স্লাইড কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, সেখান থেকে ক্লাসের স্লাইডগুলো বা ক্লাসের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও। ওকে। সংকলিত হয় পরিস্থিতি নামক গল্প গ্রন্থে মূল উপজীব্য কি? এই যে পরিস্থিতি, এই শব্দটা কিন্তু এত বেশি মুখস্থ করারও দরকার নাই। মাসি পিসিদের যে পরিবার একটা মহামারীতে মারা যায়, সব পরিবারের সকল সদস্য কলেরা মহামারীতে মারা যায়, তাই না? তো
তো তখন তারা একটা পরিস্থিতির শিকার হয়, তাদের যেই ভাস্তি বা ভাগ্নি, যেই বলো মাসির জন্য ভাগ্নি, পিসির জন্য হচ্ছে ভাস্তি, তাই না? তো তারা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে সংগ্রাম করে তাকে রক্ষা করার জন্য। তাহলে এটা একটা পরিস্থিতির শিকার না? তো সেই জন্য বলতে পারো যে পরিস্থিতির গল্প গ্রন্থে মাসি পিসি গদ্যটা প্রথম সংকলিত হয়েছিল। এর মূল উপজীব্য কি? নারীর অসহায়ত্ব। নারীর অসহায়ত্ব হচ্ছে মাসি পিসির গদ্যের মূল উপজীব্য। মাসি পিসিকে হার মানানোর চেষ্টা করছে কোন সমাজ? পুরুষতান্ত্রিক সমাজ। সরকার বাবুর চৌকিদার দেখে আবার বলে ফেলো না যে বাবু শাসিত সমাজ। এখানে মূলত মাসি পিসিকে হার মানানোর চেষ্টা করছে কারা? পুরুষতান্ত্রিক সমাজ। নারীর অসহায়ত্বটা কিন্তু এই মাসি পিসি গদ্যের মূল উপজীব্য। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, এই কথাটা কে বলেছে? এই কথাটা আলহাদি বলেছে। কেন আলহাদি বলেছে? কারণ আলহাদি তার মাসি পিসির উপর বোঝা হয়ে গেছে, তার বাবা মা নেই, তার স্বামী তাকে অত্যাচার করত, সেই জন্য স্বামীর অত্যাচারের জন্য মাসি পিসির সাথে আছে, যার কারণে তাকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। সঠিক উত্তর কি হবে? আলহাদি। মাসি পিসি গল্পে আলহাদি কার নির্যাতনের শিকার? মাত্রই বলেছি, কার হবে? তার স্বামীর নির্যাতনের শিকার, অথবা বলতে পারো যোগুর নির্যাতনের শিকার। কার? যোগুর। নিচের কোন গল্পে মহামারীর প্রসঙ্গ রয়েছে? মহামারীর কথাও বলেছি কিছুক্ষণ আগে যে মহামারীতে মাসি পিসির পরিবারের সবাই কি মারা গেছে। তাহলে সেই মহামারীর কথাটা কোথায় আছে? মাসি পিসি গদ্যে আছে। মহামারীর নাম কি? কলেরা। কলেরা মহামারীর কথা বলা আছে কোন গদ্যে? মাসি পিসি গদ্যে। রেইনকোট গল্পে উল্লেখ আছে এমন দুটি প্রসঙ্গের নাম কমেন্ট করো। এখন এখানে তো কলেরার কথা আমরা বলছি, তো রেইনকোট গল্পেও কিন্তু বিভিন্ন প্রসঙ্গ আছে। বিভিন্ন প্রসঙ্গ বলতে কাল আছে, বিভিন্ন কারণ আছে, সেটা তোমরা নিজেরাই বুঝো। দুইটা প্রসঙ্গের নাম তোমরা এখন কমেন্ট করে জানাবে। বেমাক্কা শব্দের অর্থ কি? বেমাক্কা শব্দের অর্থ হচ্ছে অসঙ্গত, মানে কোনো সঙ্গতি নাই, এরকম কিছু আর কি। তো এই ধরনের আরও কিছু শব্দার্থ আছে, যেরকম শালতি, এটার কথা তো বলছিলাম যে নৌকা। তারপর সমত্ব, কলকে পোড়া ছেঁকা, ব্যঞ্জন, পাশুটে, এই কয়েকটা শব্দার্থ পড়লেই হয়ে যাবে। এই কলকে পোড়া ছেঁকাটা কে দেয়? যোগ দিত। কাকে দিত? আল্লাদিকে দিত। কলকে পোড়া ছেঁকা মানে তামাক সেবন করে যে হুকা আছে না, সেই হুকার উপরে যে আগুনটা থাকে, কলকেতে যে আগুনটা থাকে, সেটাই হচ্ছে মূলত কলকে পোড়া ছেঁকা। সেইটা দিয়ে ছেঁকা দিত কাকে? আল্লাদিকে। যোগু ছেঁকা দিত, নির্যাতন করতো আর কি। যোগু আল্লাদিকে নিতে চায় কেন? যৌতুকের লোভে, সম্পত্তির লোভে, ভালোবেসে, অনুতপ্ত হয়ে? কোনটা? এত অত্যাচার করার পরে কি ভালোবাসা আসে? অনুতপ্ত হয়? অনুতপ্ত হয় না তো। তো এটার উত্তর কি হবে? সম্পত্তির লোভে। যোগু আল্লাদিকে নিতে চায় সম্পত্তির লোভে। শুরিখানায় পড়ে থাকে 12 মাস। কে পড়ে থাকে? কে পড়ে থাকে? যোগু পড়ে থাকে। শুরিখানা বুঝো? শুরিখানা মানে হচ্ছে সরাইখানা, যেখানে মদ্যপান করে মানুষ। অনেকটা পথ যেতে হবে কৈলাস, উক্তিটির মধ্যে কি ফুটে উঠেছে? অনেকটা পথ যেতে হবে মানে কি? সময় স্বল্পতা বোঝাচ্ছে, যে সময় অনেক কম, অনেকটা পথ যেতে হবে, তাহলে সময়ের স্বল্পতা। এই যে কথাটা বলেছে, এই কথাটা কে বলেছে? অনেকটা পথ যেতে হবে কৈলাস, এই কথাটা বলেছে পিসি। এই কথাটার পূর্বে মাসিও একটা কথা বলেছে, সেই কথাটা হচ্ছে এই যে বেলা আর নেই কৈলাস, এই উক্তিটি কার? মাসির। কথাটা কিন্তু বিরক্তির সাথে বলে। মাসি পিসির প্রতিবেশী নয় কে? মাসি পিসিকে যখন গোকুলের লোকেরা নিতে আসে, তখন চিৎকার করে অনেকজনকে ডাক দেয় না? তারা সবাই কি মাসি পিসির প্রতিবেশী? সেই চিৎকার করে যেই কয়েকজনের নাম নেই, সেই নাম থেকে এই প্রশ্নটা করা হয়েছে, যার মধ্যে জনার্দন, ঘোষমশাই, বাবা ঠাকুর, এই 3 জনই হচ্ছে মাসি পিসির প্রতিবেশী। তার মানে বুড়ো রহমান এইটা মাসি পিসির প্রতিবেশী নন। তো বুড়ো রহমানের থেকে একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আল্লাদির মুখে কে তার মেয়ের ছবি দেখতে পায়? বুড়ো রহমান। আবার এরকম একটা প্রশ্ন আসতে পারে, মাসি পিসির গল্পে শ্বশুরবাড়িতে যার মেয়ে মারা গেছে তার নাম কি? কার মেয়ে মারা গেছিল? বুড়ো রহমানের মেয়ে মারা গিয়েছিল। আরও কয়েকজন প্রতিবেশীর নাম আছে এখানে, বংশী, কানুরমা, বিপিন, এই 3 জন আর উপরে 3 জন, এই 6 জন প্রতিবেশীর নাম একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবা। মাসি পিসির প্রতিবেশীর নাম কি কি? বাবা ঠাকুর, বংশী, কানুরমা, বিপিন, ঘোষমশাই, জনার্দন। মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলা? একটু অপশনগুলো পড়লে কিন্তু সহজেই বলে ফেলবা, কারণ এতক্ষণে আমরা মাসি পিসি গদ্যের সবগুলো চরিত্রই পড়ে ফেলছি।
কৈলাস মাসিপিসি গল্পের চরিত্র, আহ্লাদি মাসিপিসি গল্পের চরিত্র, মূলত নায়িকা বললেই চলে। গুটি গোয়ালিনী এই ধরনের কোনো নাম কি মাসিপিসি গল্পে পড়েছ? না। সো অপশন নাম্বার ক বাদ। হাজরা বেটার বউ এই অপশনটাও বাদ, কারণ হাজরা বেটার বউ মাসিপিসির মধ্যে নাই। তাছাড়া মা এই চরিত্রটাও কিন্তু মাসিপিসিতে নাই। মাসিপিসিতে মাসি আছে, পিসিমা আছে। খুড়ো মশাই এটা তো পুরো অপশনটাই বাদ, কারণ এখানে কোনোটাই নাই। তারপর কৈলাস রহমান আছে, কৈলাস আছে, রহমান আছে, তারপর কানাই আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? গ নাম্বারটাই হবে। এরপর তুমি বাকি অপশনটা দেখতে পারো, মানে বাকি যে অপশনটা আছে এখানে গোপাল, বংশী, কানুরমা। এই বংশী এবং কানুরমা মাসিপিসির প্রতিবেশী, কিন্তু গোপাল কি মাসিপিসির প্রতিবেশী বা মাসিপিসি গদ্যের কোনো চরিত্র না। সো বংশী এবং কানুরমা এটা হচ্ছে কি প্রতিবেশী। কার প্রতিবেশী? মাসিপিসির। তাহলে এই অপশনটাও বাদ, কারণ গোপাল মাসিপিসির চরিত্র না। মাসিপিসি গদ্যের চরিত্র কে? কৈলাস, রহমান, কানাই। তাহলে তুমি বলতে পারবো না অপরিচিতা গদ্যের চরিত্রগুলো কি কি? অপরিচিতা গদ্যের মধ্যে বিনোদাদা ছিল, হরিশ ছিল, মামা ছিল, তারপর শম্ভুনাথ ছিল, কল্যাণী ছিল। এরকম তুমি যেই যেই গদ্যের চরিত্রগুলো আছে সেই গদ্যের চরিত্রগুলো অবশ্যই পড়ে ফেলবা। বিলাসী গদ্যের চরিত্র আছে, বিলাসী গদ্যের চরিত্র পড়বা। রেইনকোট গদ্যের বিভিন্ন চরিত্র আছে, সেই চরিত্রগুলো অবশ্যই পড়ে ফেলবা। তাহলে রেইনকোট গল্পের চরিত্রগুলো তুমি কমেন্ট করে ফেলো এখনই। মাসিপিসি গল্পে শ্বশুর বাড়িতে কার মেয়ে মারা যায়? কিছুক্ষণ আগেই বলে আসছি, রহমানের মেয়ে মারা যায়। মাসিপিসি গল্পে ব্যবহৃত 65 শব্দের অর্থ কি? এই শব্দের অর্থটা আমি কিছুক্ষণ আগে তোমাকে বলে আসছিলাম না, শালতি, তারপর সমত্ব, এখানে কিন্তু বলেছিলাম যে শব্দার্থগুলো তোমাকে পড়তে হবে। তো সেই শব্দার্থগুলো পড়ে এই 65 শব্দের অর্থটা কি হবে সেটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে ফেলবা। যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? সবে। এখানে এই অপশনটা ভুল আছে, এটা মূলত সেবা হবে। ওকে, তো যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? সেবা, যত্ন, আপ্যায়ন। কোনটা হবে? উত্তর হবে সবগুলাই। এটা দিয়ে সবগুলাই বোঝানো হয়েছে, সো সবগুলাই হবে। বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার নাম। কথা সাহিত্য নিয়ে 3জন কবি আছে। 7টা গদ্যের মধ্যে 3জন কবি আছেন যারা কথা সাহিত্যের শিল্পী। একজন হচ্ছেন আবুল ফজল, আরেকজন হচ্ছেন আখতারুজ্জামান, আরেকজন হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার মানে তুমি বুঝতেই পারছো এখানে বলা হচ্ছে কার কথা? আখতারুজ্জামান ইলিয়াসের কথা। তো বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার নাম কি? আখতারুজ্জামান ইলিয়াস। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও, আবুল ফজল এবং আখতারুজ্জামান দুজনেই কিন্তু শিক্ষকতা করেন। তার কর্মজীবনে দুজনেই শিক্ষকতা করেন। ওকে, আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃনিবাস কোথায়? আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃনিবাস হচ্ছে নুরালী গ্রামে। নুরালী গ্রামে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃনিবাস। বিক্রমপুরে কার পিতৃনিবাস? বিক্রমপুরে পিতৃনিবাস হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে? কাজী নজরুল ইসলাম। কলকাতায় রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। রবি আর এটা হচ্ছে কাজী। এগুলো কিন্তু আবার পিতৃনিবাস বা কিছু না, মানে জন্মগ্রহণের কথা বলা হয়েছে সেটা আর কি। সরাসরি পৈতৃক নিবাসের কথা তো দুইটাই বলা হয়েছে, একটা হচ্ছে বিক্রমপুরে, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, আর আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃনিবাস কোথায়? নুরালী গ্রামে। জন্মগ্রহণ করেছেন কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন গাইবান্ধার গটিয়া গ্রামে। মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। এই যে এই শব্দটা মামা বাড়িতে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন করতেই পারে। নিচের কোন কবি তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন? কে করেন? আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন, কারণ একজনই আছেন আখতারুজ্জামান ইলিয়াস যিনি তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন, মানে তোমার বইয়ের মধ্যে আর কি। কর্মজীবনে আখতারুজ্জামান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? বলেছি তারা কি শিক্ষকতা করেছেন। তিনি ছিলেন কোন বিষয়ের অধ্যাপক? বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। যেহেতু এখানে বিষয়ের কথা বলা হয়েছে, তাহলে রসায়ন এই শব্দটার সাথে কি তুমি পরিচিত না? রসায়ন শব্দটার সাথে কিন্তু পরিচিত। রসায়ন বিষয়ের লেকচারার ছিলেন কে? নুরুল হুদা। নুরুল হুদাকে মিন্টুর দুলাভাই, যে রেইনকোট গল্পের মধ্যেই আছে। রসায়ন বিষয়ের লেকচারার ছিল কে? নুরুল হুদা। আর বাংলা বিষয়ের অধ্যাপক কে ছিল? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের পিতার নাম BM ইলিয়াস, মাতার নাম মরিয়ম ইলিয়াস। এটা আমরা আগে পড়ি নাই, সেজন্য এখানে নিয়ে আসছি। এটা খুব ভালো মুখস্থ করে ফেলো। আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প গ্রন্থে কতটি গল্প সংকলিত আছে? এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ছোট গল্পের কথা বলা হয়েছে, তার মানে বুঝতে পারছো 95 দিয়ে বোঝানো হচ্ছে 95টা ছোট গল্প। এটা কার? রবি ঠাকুরের। 95টি ছোট গল্প কে লিখেছিল? রবি ঠাকুর।
এর মধ্যে 5, 43, 28 এগুলোর মধ্যে কি সঠিক উত্তর তো একটা, আর বাকিগুলোর সাথেও কি কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। 28 হচ্ছে কি, এটা এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প গ্রন্থে কতটি গল্প সংকলিত হয়েছে? 28টি গল্প সংকলিত হয়েছে। এই যে ছোট গল্পের কথা বলা হয়েছে না, এই 5 দিয়ে বোঝানো হচ্ছে 5টা ছোট গল্প গ্রন্থে। 5টি ছোট গল্প গ্রন্থে কয়টি? 5টি ছোট গল্প গ্রন্থে কতটি গল্প সংকলিত হয়েছে? 28টি গল্প সংকলিত হয়েছে। ওকে। আর 43 দিয়ে তো আগেই বলেছি, 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগে আক্রান্ত হয়। আখতারুজ্জামান ইলিয়াসের কতটি উপন্যাস এবং প্রবন্ধ সংকলন রয়েছে? 2টা উপন্যাস রয়েছে, মাত্র 2টি উপন্যাস, 1টি প্রবন্ধ সংকলন। উপন্যাস 2টা কি কি? উপন্যাস 2টা হচ্ছে চিলেকোঠার সেপাই, আর একটা হচ্ছে খোয়াবনামা। আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ নয় কোনটা? অন্যের ঘরে অন্নস্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, খোয়াবনামা। উত্তর কোনটা হবে? খোয়াবনামা, কারণ মাত্রই তো বললাম খোয়াবনামা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের কি উপন্যাস। আরেকটা কি? চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা এই 2টা হচ্ছে কি আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। 2টাই উপন্যাস আছে আর একটা প্রবন্ধ সংকলন আছে। আর তাহলে বাকিগুলো কি? আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থগুলো নাম আরও জেনে নাও। জাল স্বপ্ন স্বপ্নের জাল, দোজকের ওম। জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গল্পগ্রন্থ থেকে কিন্তু রেইনকোট গল্পটা নেওয়া হয়েছে। আবার এই জাল স্বপ্ন স্বপ্নের জালই হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ। চিলেকোঠার সেপাই কি? চিলেকোঠার সেপাই হচ্ছে একটা উপন্যাস, তাই না? বারবার রিপিট করা হচ্ছে পড়াগুলো, যাতে তোমার একদম মুখস্থ হয়ে যায়। এরপর তো আর পড়ার কোনো দরকারই পড়বে না। ওকে। লেখক 1997 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই ক্যান্সার শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো আখতারুজ্জামান ইলিয়াসের মধ্যে আমরা 2টা শব্দ পেয়ে গেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্যান্সার, আর একটা হচ্ছে কি মামাবাড়ি। মামাবাড়িতে আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কি ক্যান্সারে আক্রান্ত হয়ে। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে রাশিয়া। তাহলে আমাদের দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটা বলো তো? আমাদের দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে জেনারেল মনসুন। জেনারেল মনসুন হচ্ছে আমাদের দেশের, আর জেনারেল উইন্টার হচ্ছে রাশিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য। কার জমানিতে রেইনকোট গল্পের অধিকাংশ গণনা বিবৃত হয়েছে? উত্তর কি? নুরুল হুদা। আফাজ আহমদ হচ্ছে প্রিন্সিপাল। আফাজ আহমদ হচ্ছে প্রিন্সিপাল। আর মিন্টু হচ্ছে কি? মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা বা নুরুল হুদার শালক, যেটাই বলো সেটাই। রেইনকোট গল্পের অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম হচ্ছে ইসহাক। এখানে যেহেতু পিয়নের কথা বলা হয়েছে, তাহলে পিয়ন দিয়ে আমরা একটা শব্দার্থ কিন্তু আগে পড়ে আসছিলাম। সে শব্দটা কি? আর্দালির দল। আর্দালির দল দ্বারা কাকে বোঝানো হয়েছিল? আর্দালির দল দ্বারা অফিসের পিয়ন বা বেয়ারাকে বোঝা হয়ে থাকে। রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়ে গিয়েছিল? উত্তর হচ্ছে 23 জুন। রেইনকোট গল্পে মিন্টু 23 জুন বাড়ি ছেড়ে গিয়েছিল। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? সাহস ও দেশপ্রেমের প্রতীক। এখানে সহিষ্ণুতা, ধৈর্য ও ক্ষমা এগুলো না, যেহেতু এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়েছে এবং সে নিজের শালকের রেইনকোট পরার পর নিজের মধ্যে একটা সাহস পেয়েছে এবং দেশপ্রেম সম্পর্কে জানতে পেরেছে, একটা উপলব্ধি পেয়েছে। সো সহজভাবেই বলা যাচ্ছে রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? সাহস ও দেশপ্রেমের প্রতীক। রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে? দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। আর পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছে কোনটিকে? শহীদ মিনারকে। শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে। রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল কোনটা বলতো? এটাও অবশ্যই কি হবে? শহীদ মিনারই হবে, কারণ শহীদ মিনারটা হচ্ছে কি মিলিটারিদের গায়ের কাটা, শরীরের কাটা। কলেজের জিমনেশিয়াম রেইনকোট গল্পে কী হিসাবে ব্যবহৃত হয়? কী হিসাবে ব্যবহৃত হয়? এটা হয় মিলিটারির ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়, বা মিলিটারি ক্যাম্প আর কি। এখানে মিলি ক্যাম্প লিখে দিলাম, মানে মিলিটারি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয় কোনটা? কলেজের জিমনেশিয়াম। রেইনকোট গল্পের পটভূমি কোন শহরের? ঢাকা শহরের মুক্তিযোদ্ধা। ঢাকা শহরের মুক্তিযুদ্ধের যে সময়টা, সেটা হচ্ছে কি রেইনকোট গল্পের পটভূমি।
রেইনকোট গল্পের মূল প্রতিপাদ্য হচ্ছে মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধা কে ছিল? মিন্টু। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে? যেহেতু এতক্ষণ যাবৎ বলছি নুরুল হুদার শালা হচ্ছে মিন্টু, সো মিন্টুর দুলাভাইকে নুরুল হুদা, তাহলে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে? মিন্টুর দুলাভাইয়ের কথা বলা হয়েছে। ইসাক হচ্ছে কি? পিয়ন। আফাজ আহমদ কি? প্রিন্সিপাল। আফাজ আহমদ হচ্ছে প্রিন্সিপাল, আর অধ্যক্ষ মহোদয়ের পিয়ন হচ্ছে কে? ইসাক। বাস থেকে নেমে যাওয়া দুজন যাত্রীকে নুরুল হুদার কি মনে হয়? ক্রিমিনাল মনে হয়। এখানে মিসক্রিয়েন্ট এইটার শব্দার্থটা তোমার জানতে হবে। এটা হচ্ছে দুষ্কৃতিকারী। কি? দুষ্কৃতিকারী। সাবভার্সিভ শব্দের অর্থ কি? এটা তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। রেইনকোট গল্পে আসমা কার স্ত্রী? আসমা হচ্ছে নুরুল হুদার স্ত্রী, মানে মিন্টুর বোন। মিন্টুর বোন, মিন্টুর বোন হচ্ছে আসমা, কারণ আসমাই নুরুল হুদাকে বলে মিন্টুর রেইনকোটটা পরে যাওয়ার জন্য। রেইনকোট গল্পে বাংলা ছেড়ে উর্দু বলা শুরু করেছে কে? উর্দু বলা শুরু করেছে ইসাক। ইসাক বাংলা ছেড়ে উর্দু বলা শুরু করেছে। ক্র্যাকডাউনের রাত কেটে বোর হলে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে যায়? মসজিদের মুয়াজ্জিন সাহেব, কারণ গুলি করে আর কি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে, তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব ছাদ থেকে কি হয়? পড়ে যায়। কোন ঋতুর শেষের বৃষ্টিতে নুরুল হুদার শীত শীত ভাব হয়? রেইনকোট গল্পটার পটভূমি কিন্তু এই দুইটাই, একটা হচ্ছে শেষ হেমন্ত আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই যে অনেকক্ষণ আগে আমি একটা প্রশ্ন করলাম না, আর রেইনকোট গল্পের প্রসঙ্গ বা পটভূমি লিখো, এটাই আর কি মূলত সেই প্রসঙ্গের কথাটা বললাম। যারা কমেন্ট করে ফেলছো তারা তো ভালো, আর যারা না করো নাই তারা এখন করতে পারো। ছুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। কার চোখের মণির ইঙ্গিত করা হয়েছে এখানে? তার মুখে বলতে নুরুল হুদার মুখে গিথে যাচ্ছে। কার চোখ তাহলে? চোখটা হচ্ছে মিলিটারির ছোচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় কার মুখে? নুরুল হুদার মুখে। মিসক্রিয়েন্ট কুলি গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে কার নাম বলেছে? নুরুল হুদার নাম বলেছে। তার মানে যে দুষ্কৃতিকারীরা আছে তারা নুরুল হুদাকে তাদের গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে নাম দিয়েছে। বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে কে? এটাও ইসাক মিয়া, যেটার উত্তর হচ্ছে প্রিন্সিপালের পিয়ন, কারণ প্রিন্সিপালের পিয়ন অধ্যক্ষ মহোদয়ের পিয়ন কে ছিল? ইসাক মিয়া। অপশনে যদি ইসাক মিয়া থাকতো তাহলে ইসাক মিয়া উত্তর করতা, আর যেহেতু এখানে প্রিন্সিপালের পিয়ন বলছে তো প্রিন্সিপালের পিয়নই তুমি উত্তর করেছো। এরকম আরও একটা প্রশ্ন দেখো, সপাত সপাত চাবুকের বাড়িকে নুরুল হুদার কেমন মনে হয়? রেইনকোটে বৃষ্টির ফোঁটা বা রেইনকোটে বৃষ্টি পড়ছে এরকম মনে হয়। গল্পে উল্লেখিত বৃষ্টির মেয়াদ কতদিন ছিল? 3 দিন। গল্পে উল্লেখিত বৃষ্টির মেয়াদ কতদিন ছিল? 3 দিন ছিল। কোন বাক্যের মাধ্যমে রেইনকোট গল্প শুরু হয়েছে? ভোর রাত থেকে বৃষ্টি। মনে পড়ে সেই লাইনটা? ভোর রাত থেকে বৃষ্টি। এরকম সবগুলো গদ্যেরই প্রথম লাইনটা একটু দেখে যেও যে কোন লাইন দিয়ে শুরু হয়, ছোট ছোট লাইনগুলো আর কি। রেইনকোট গল্পটি কোন সময়ে রচিত হয়েছিল? উত্তর কি? শেষ হেমন্তে। শেষ হেমন্তে রেইনকোট গল্পটি রচিত হয়েছিল। 52 দিনগুলোতে প্রদত্ত কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিল? 52 দিনগুলো থেকে আমি ওই আগের গদ্যগুলোর মতো এরকম 20টা 10টা করে প্রশ্ন সমাধান করব না, কারণ তোমরা সবাই জানো 52 দিনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আসতে পারে, যেগুলো বঙ্গবন্ধু রিলেটেড না, সেগুলোই আমি তোমাকে এখানে বলবো। জাস্ট 5টা প্রশ্ন সমাধান করব। তো 52 দিনগুলোতে প্রদত্ত কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিল মহিউদ্দিন আহমদ, আর মহিউদ্দিন আহমদই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশনটা ভাঙে। এটাও মনে হয় আমি অপশনে রাখছি। এই যে জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙলেন কে? উত্তর কি হবে? উত্তর মহিউদ্দিন আহমদ বা মহিউদ্দিন আহমদ। 52 দিনগুলো রচনায় সুপারিনটেন্ডেন্ট এর নাম কি ছিল? আমির হোসেন। আমির হোসেন ছিল 52 দিনগুলো রচনার সুপারিনটেন্ডেন্টের নাম। আমরা অনশন ভাঙব না কোন গদ্যের উদ্ধৃতাংশ? প্রত্যেকটা গদ্যের মধ্যে একটা করে ওয়ার্ড থাকে যেগুলো তুমি বুঝতে পারো যে সেটা সেই গদ্যের। অনশনের কথা বললে সেটা 52 দিনগুলো, গান্ধীজির কথা বললে সেটা আমার পথ, সত্যের কথা বললে সেটা আমার পথ, আক্ষেপ ভরা বিবেকহীন কোনো কথাবার্তা বললেই, ব্যক্তিত্বহীন কোনো কথাবার্তা বললে সেটা হচ্ছে অপরিচিতা। সেমভাবে তাহলে এটা কি হবে? 52 দিনগুলি গদ্যের
উদ্ধৃতাংশ। এই ধরনের কিছু উদ্ধৃতাংশ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা আমার পথ গল্পের মধ্যে একটা পড়ছিলাম না, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা আমার পথ গদ্যের উদ্ধৃতাংশ। এরকম বায়ান্নর দিনগুলো গদ্যেও একটা উদ্ধৃতাংশ আছে, যেটা হচ্ছে মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়, মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। এটা কি? এটা বায়ান্নর দিনগুলো গদ্যের উদ্ধৃতাংশ। এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সিভিল সার্জনের। সিভিল সার্জনের উক্তি হচ্ছে এটা, এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে। ডেপুটি জেলারেরও একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, সেই উক্তিটা হয়তো আমি এখানে লিখছি, আমার খেয়াল নেই। হ্যাঁ, আমাকে অবিশ্বাস করার কিছু নেই, এই উক্তিটি হচ্ছে ডেপুটি জেলারের। ডেপুটি জেলারের, ডেপুটি জেলারের উক্তি কোনটা? আমাকে অবিশ্বাস করার কিছু নেই, এটা ডেপুটি জেলারের উক্তি। আর এভাবে মৃত্যুবরণ করে কি লাভ, এই উক্তিটা হচ্ছে কার? সিভিল সার্জনের। বায়ান্নর দিনগুলির রচনায় কোন পার্কের উল্লেখ আছে? ভিক্টোরিয়া পার্কের উল্লেখ আছে, তাই না? বাঙালি 144 ধারা ভঙ্গ করেছিল কেন? এই 144 ধারাটা কবে ভঙ্গ করেছিল বলো তো? 1952 সালে। আর 1952 সালে তাহলে কেন বন্ধ করেছে? 1952 সালে কি হয়েছিল? ভাষা আন্দোলন। তাহলে মাতৃভাষার জন্য বাঙালি 144 ধারা ভঙ্গ করেছিল। জীবনে আর দেখা নাও হতে পারে কথাটিতে কোন দিকটি প্রকাশ পেয়েছে? যেহেতু জীবনে আর দেখা হবে না, সে তো মারা গেলেই সম্ভব, না হলে তো সম্ভব না, তাই না? তো মৃত্যু চেতনা, মৃত্যু চেতনা এই দিকটা প্রকাশ পেয়েছে। এই পাঁচটা এমসিকিউ এর সাথে তো আমি আরও 5টা বলছি, সো টোটাল 10টা এমসিকিউর মতো পড়ে ফেলছো 52 দিনগুলো থেকে। এগুলো পড়লে এনাফ। 52 দিনগুলোর কবি পরিচিতি পড়ার কোনো দরকার নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে মনের ঝাঁকে গৃহত্যাগ করেছিলেন? কত বছর বয়সে? 24 বছর বয়সে। উত্তরটা হচ্ছে 24 বছর বয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনের ঝোঁকে গৃহত্যাগ করেছিলেন। এই বাকি 43, এই 43 নিয়ে তো আর বলতে যাই না, বারবার বলছি। তো 48 কি? 48 বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় মারা যান। মানিকের মৃত্যু। 16 বছর বয়সে বনফুল রচনা করেছিল কে? বনফুল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? কার লেখনীতে সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতে চিত্রিত হয়েছে। গৃহদাহ কোন ধরনের রচনা? গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস। গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস। এরকম আরও কিছু উপন্যাস আছে, দেখো, দেবদাস, তারপর পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, দেনা পাওনা। এই দেবদাস শব্দটা দিয়ে তোমার কিছু মনে পড়ছে? অবশ্যই মনে পড়ার কথা। ইন্ডিয়ার একটা ছবি আছে দেবদাস, শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়ের, মেবি, আমি দেখি নাই কখনো, কিন্তু গান শুনছি আর কি। সো এই যে দেবদাস ছবিটা, এইটা কি? এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসগুলো ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত এবং চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ পায়। তাহলে এখান থেকে কি এমসিকিউ আসতে পারে না? আসতে পারে, যে কার লেখা উপন্যাসগুলো ভারতবর্ষে চলচ্চিত্রায়িত হয়? কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা উপন্যাসে কবি কার প্রতিকৃতি অঙ্কন করেছেন? এখন এই প্রশ্নটা দেখে তুমি ভাববা যে বইয়ের বাহিরে করছে। বইয়ের বাইরে কিন্তু করি নাই, এটা কিন্তু একদম তোমার 82 গদ্যের কবি পরিচিতি থেকে নেওয়া। সেখানে কিন্তু বলা আছে বাঙালি নারীর প্রতিকৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোতে প্রকাশ পায়। আর সেই উপন্যাসগুলো কি কি? দেনা পাওনা, গৃহদাহ, শ্রীকান্ত, দেবদাস, এই উপন্যাসগুলো। আর এই উপন্যাসগুলোতেই কি পায়? এই যে এই লাইনটাই কিন্তু তোমার কবি পরিচিতি মধ্যে দেওয়া আছে। এইসব উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। কে দেখিয়েছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগত্তারিণী স্বর্ণপদক পান? এখানে প্রত্যেকটা সাল খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ছোট সাল কোনটা বলতো? সব থেকে ছোট সাল হচ্ছে 1876। এই 1876 সালে তিনি জন্মগ্রহণ করেন। আর সব থেকে বড় সাল কোনটা? 1938। এই 1938 সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে আগে তিনি মৃত্যুবরণ করছেন, মানে কি পৃথিবী থেকে তিনি বাদ পড়ে গেছেন, মানে পৃথিবী থেকে তিনি ডিলিট হয়ে গেছেন। সো ডিলিট উপাধি বা ডিলিট ডিগ্রি প্রদান করা হয় তাকে 1936 সালে। 1936 সালে ডিলিট। আর প্রশ্নে কি বলেছে? জগৎ তারিণী। অপশন বাকি আছে কোনটা? 23 নাম্বার অপশনটা বাকি আছে, মানে 1923।
এই অপশনটা বাকি আছে। তো সঠিক উত্তর কি 1923। জগত্তারিণী স্বর্ণপদক পান তিনি কত সালে? 1923 সালে। কত মজার মজার প্রশ্ন, কত মজায় তুমি শেষ করতে পারছো, তাই না? ওকে, তাহলে এখানে যেহেতু এতগুলো তথ্য জেনে ফেলছো, এই পাশাপাশি তোমাকে এটাও জানতে হবে জগত্তারিণীটা কে দিয়েছে আর ডিলিট উপাধিটা তাকে কে দিয়েছে। ডিলিট উপাধিটা তাকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর জগত্তারিণীটা দিয়েছে কে? কলকাতা বিশ্ববিদ্যালয়। নিচের কোনটি শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা? শরৎচন্দ্র প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির। আর এই মন্দির যে রচনাটা আছে, এই রচনার জন্য তিনি কুন্তলীন পুরস্কার পান। তাহলে প্রশ্ন করতে পারি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনার জন্য কুন্তলীন পুরস্কার পান? মন্দির রচনার জন্য কুন্তলীন পুরস্কার পান, আর এটাই তার প্রথম মুদ্রিত রচনা। শরৎচন্দ্র জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বার্মা মল্লুকে। বার্মা মল্লুক এটার বর্তমান নাম কি? বর্তমান মায়ানমার। প্রশ্ন করতে পারি না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিল? মায়ানমারে গিয়েছিল বা বার্মা মল্লুকে গিয়েছিল। নিচের কোন গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত গল্প নয়? 3টা গল্প উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। এটা একদম ক্লাসের শুরুর দিকে, মানে মাঝামাঝি টাইমে আমি বলে ফেলছিলাম। কোন 3টা? বিলাসী। বিলাসী কে বলেছে? নেরা। এটা কি একটা উত্তম পুরুষ? অপরিচিতা কে বলেছে? অনুপম। আর তাজমহল, এটা কি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত, কারণ সেখানে কবি নিজেই তাজমহল সম্পর্কে বর্ণনা করেছেন এবং পাঠ্যপুঁজিতে এটা একদম স্পষ্টভাবে লেখা আছে উত্তম পুরুষের জবানিতে। এখন এই পড়াটা তোমার একদম তাজমহলের পাঠ্যপরিচিতি গিয়ে পড়ার দরকার পড়বে না, কারণ বিলাসীর পাঠ্যপরিচিতিতেও এই কথাটা লেখা আছে। সো উত্তর কি হবে? মাসি পিসি। মাসি পিসি কোনো উত্তম পুরুষের জবানিতে বর্ণিত গল্প না। সেখানে বিভিন্ন চরিত্র ফুটে উঠেছে, বিভিন্ন চরিত্রের মাধ্যমে প্রত্যেকটা চরিত্রের উক্তি, উদ্ধৃতাংশ, সব কিছুই সংলাপ টংলাপ সবই কি সেখানে ফুটে উঠেছে। তাহলে সঠিক উত্তর কী হবে? মাসি পিসি। উত্তম পুরুষের ভাষ্যে বর্ণিত তাজমহল, আহ্বান, অপরিচিতা, বিলাসী, এই 4টা গল্প হচ্ছে উত্তম পুরুষের জবানিতে বা উত্তম পুরুষের ভাষ্যে বর্ণিত। বিলাসী গল্পটি কার ভাষ্যে বিবৃত হয়েছে? কিছুক্ষণ আগে বলে আসছি, উত্তর কী হবে? নেরা। নেরার ভাষ্যে বিবৃত হয়েছে। বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী। এটা কেন বলছি? কারণ কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম মাসি পিসি গল্পের বিভিন্ন চরিত্রগুলোর নাম পড়ে আসছি, তারপর তোমাকে রেনকোটের বিভিন্ন চরিত্রগুলোর নাম বলতে বললাম, তাই না? সো সেমভাবে এখানে বিলাসী গল্পের নাম চরিত্র কি? কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী। এই 3জনই হচ্ছে নায়িকা, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যের নায়িকা বললেই চলে। বিলাসী গল্পটি কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে? এটাও আমি বারবার 2-3বার মনে হয়ে বলছি। কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে? বি দিয়ে মনে রাখতে পারো, বৈশাখ সংখ্যায়। এখানে বানান ভুল, এটা এরকম হবে। বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছে। তাহলে চৈত্র সংখ্যায় কে প্রকাশিত হয়েছে? চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছে মাসি পিসি। কার্তিক সংখ্যায় অপরিচিতা। এতবার করে সবগুলো প্রশ্ন পড়াচ্ছি, সবগুলো তথ্য দিচ্ছি, এরপর যদি পরীক্ষায় ভুল উত্তর করে আসো তাহলে তোমার মাথা থাবড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো মনোযোগ দিয়ে পড়বা, এরপর স্লাইডটা কালেক্ট করে আবারও রিভিশন করবা। প্রয়োজন পড়লে পরীক্ষার আগে 2x দিয়ে আবার পুরো ক্লাসটা করে যাবা, ইনশাআল্লাহ ভালো করবা। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। কোন সংখ্যায়? বৈশাখী সংখ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এখানে সবগুলো বানান ভুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে কোন গল্পের কাহিনীতে? বিলাসী গল্পের কাহিনীতে। তুমি পড়তেছো বিলাসী, তুমি তো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির পড়তেছো না, শ্রীকান্ত পড়তেছো না, চরিত্রহীন পড়তেছো না, পড়তেছো কি? পড়তেছো না। সো তুমি তো জানোই যে উত্তর কী হবে, কারণ বইয়ের বাইরে তোমার বোর্ড এক্সামে কোনো প্রশ্ন আসে না। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিলাসের। এখানে মৃত্যুঞ্জয় যে শব্দটা আছে না, যে নামটা আছে আর কি, এই নামটার মানেই তো বুঝতেই পারছো যে মৃত্যুকে যে জয় করে। তো এই কথা দিয়ে তুমি বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের যে পুরো চরিত্রটা তুমি মনে রাখতে পারো। মৃত্যুঞ্জয় অনেকদিন যাবৎ অসুস্থ ছিল, কিন্তু বিলাসীর সেবার কারণে আর বিলাসীর যে বাবা বুড়ো সাপুরে তার চিকিৎসার কারণে মৃত্যুঞ্জয়ের কিন্তু আর মৃত্যু হয় না। খুড়ার কাজ কি ছিল? খুড়ার কাজ ছিল তার ভাইপোর নানাবিধ দুর্নাম করা, ভাইপো গাঁজা খায়, মদ খায়, এগুলো বলা আর কি। কে? নেরা। উক্তিটি কার বা কে জিজ্ঞাসা করলো? উত্তরটা কি হবে? মৃত্যুঞ্জয় হবে। মানে মৃত্যুঞ্জয়কে যখন নেরা দেখতে যায় তখন মৃত্যুঞ্জয় নেরাকে চিনতে পারে। নেরা কিন্তু এটা বলে যে আমাকে মৃত্যুঞ্জয় চিনতে পেরে জিজ্ঞাসা করলো বা বলল, কে? নেরা।
নেরার স্কুলের যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করবা, কারণ বইয়ের 2 নম্বর লাইনের মধ্যে কিন্তু বলা আছে 2 ক্রোশ, কিন্তু এটার উত্তর হচ্ছে 4 ক্রোশ। কারণ বলছে যাতায়াতের 2 ক্রোশ তুমি বিদ্যালয়ে যাও হেঁটে, তারপর বিদ্যালয় থেকে বাসায় পর্যন্ত আসো, টোটাল যাতায়াত পথ কতটুকু হয়েছে? 4 ক্রোশ হয়েছে না? প্রথমে 2 ক্রোশ গেছো, তারপর আবার 2 ক্রোশ আসছো, 4 ক্রোশ হয়েছে। এই যে প্রতিদিন সকালবেলা উঠে তোমার এই 4 ক্রোশ পথ পার করা হচ্ছে, সেই কথাটা কিন্তু তোমার বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। লেখা লাইনটাকে আমি আনছি এখানে, হ্যাঁ আনছে। এই যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, এরপর লাভ যা যা আছে আর কি। তাই সো বুঝতেই পারছো নেরার স্কুলের যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ দূরে। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় উপন্যাস? কারণ এতক্ষণ যাও তুমি কতগুলা পড়ছো, এতক্ষণ যাও তুমি কি পড়ে আসছো? উপন্যাস পড়ে আসছো, তো উপন্যাসই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় শাখা। ফেসবুকের মধ্যে ঢুকলে কিন্তু বিভিন্ন রিলসের মধ্যে দেখা যায় যে আমরা উপন্যাস প্রেমীরা উপন্যাসের নায়কের মতো নায়ক চাই। সো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রেমের কবি, তাহলে সে জনপ্রিয় কিসের জন্য হবে? উপন্যাসের জন্যই হবে। উপন্যাসগুলো কি কি পড়াইছি কিছুক্ষণ আগে, এটা আরও জানো না? এটা তোমার কাজ হবে, কমেন্ট করে বলে ফেলো। নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তোগালক খা লেখে। হুমায়ুন আসলে কে, এটা কি এখানে প্রশ্ন করছি? না। তো এখানে প্রশ্ন করা হয়েছে বিলাসী কার মেয়ে, এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলে আসছি। বিলাসী কার মেয়ে? বুড়া সাপুরে বা সাপুরে সর্দারের মেয়ে। সাপুরে সর্দারের মেয়ে। তাহলে আমি যেটা বলছিলাম আর কি, হুমায়ুনকে, হুমায়ুন হচ্ছে মোগল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? এইটা কিন্তু একটা লাইন, যে মৃত্যুঞ্জয়ের বাবা মা ছিল না, তার একটা বাগান ছিল, একখানা পোড়া বাড়ি ছিল, আর ছিল কি একটা খুঁড়ো ছিল। তাহলে এটার উত্তর কি হবে? মৃত্যুঞ্জয়ের গ্রামের এক প্রান্তে বাগান ছিল। কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান। আম কাঁঠালের বাগান। এটাও কিন্তু প্রশ্ন করা যেতে পারে যে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তো। 3rd ক্লাস বলতে চিনো? চিনতে হবে না, একটু পরে জানতে পারবা। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, এই কথার কারণ কি? কারণ তারা যে 4 ক্রোশ পথ পার করে বিদ্যা অর্জন করতে যায়, এত কষ্ট করে, সেই কষ্ট দেখে সরস্বতী বরদান করবে কিনা সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সো এটা কি হবে? ছাত্রদের কষ্ট। এখন বলো হুমায়ুনকে। হুমায়ুনের কথা আমরা কিছুক্ষণ আগে বলে আসছি না? হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবরের ছেলে। বাবরের ছেলে। তাহলে হুমায়ুনের বাবাকে, হুমায়ুনের বাবা হচ্ছে বাবর, বাবরের ছেলে এবং কি দ্বিতীয় সম্রাট। ভারতবর্ষে কোন নামে কোনো সম্রাট ছিল না? গিয়াসুদ্দিন তগলক, তগলক খা, মোহাম্মদ তগলক, ফিরোজ শাহ তগলক। উত্তর হচ্ছে তগলক খা। মানে নেরা এমনই স্টুডেন্ট যে সে পড়তে পড়তে সে সঠিক উত্তরটা জানে না, বাবার নাম তো জানেই না, হুমায়ুনের বাবার নাম, তারপর লিখে আসে তগলক খা, যে নামের কোনো সম্রাট ভারতবর্ষে ছিলই না। ভারতবর্ষে 3জন তগলক ছিল, একটা হচ্ছে গিয়াসুদ্দিন তগলক, মোহাম্মদ তগলক, আর হচ্ছে ফিরোজ শাহ তগলক। এটা কিন্তু কোত্থেকে নেওয়া হয়েছে? শব্দার্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু 3জন তগলক ছিল। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম, উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিলাসী রচনার অন্তর্গত। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। 2nd ক্লাস বলতে বোঝায় বর্তমান কোন ক্লাস? কিছুক্ষণ আগে আমরা 3rd ক্লাস পড়ছি। এখন আমরা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এরকমভাবে চিনি না? পূর্বে এই ক্লাসগুলোকে উপর থেকে নিচের দিকে বিভিন্ন ক্লাস বলা হতো। তখনকার কালে ফার্স্ট ক্লাস ছিল ক্লাস 10। তাহলে 2nd ক্লাস হচ্ছে কি? 9ম শ্রেণী। তাহলে 3rd ক্লাস হচ্ছে কি? 8ম শ্রেণী। এইটাই বলেছিলাম, 3rd ক্লাস 8ম শ্রেণী। এই 3rd ক্লাসে কে পড়ে? মৃত্যুঞ্জয় পড়ে। 7ম শ্রেণী কি তাহলে? 4th ক্লাস। 4th ক্লাস হচ্ছে 7ম শ্রেণী। 10ম শ্রেণী হচ্ছে 1st ক্লাস। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন মৃত্যুঞ্জয় অচেতন অবস্থায় ছিল। মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায়? এটার উত্তর হচ্ছে সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়কে দেখতে সন্ধ্যায়
নীরা তার বাড়িতে যায়। আর কত মাস ধরে সে শয্যাগত ছিল? মৃত্যুঞ্জয় কত মাস ধরে শয্যাগত ছিল? শয্যাগত ছিল 1.5 মাস। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? খুব সুন্দর কথা বলছেন, একদম ফুলদানি ফুলের মতো সুন্দর। এই ধরনের কথা আমরা কাদের ক্ষেত্রে বলে থাকি? মেয়েদের ক্ষেত্রে বলে থাকি। সো এখানে মেয়েকে বিলাসী, তো বিলাসীর কথাই কিন্তু বলা হয়েছে। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হয়? মৃত্যুঞ্জয়ের দেখা হতো, মৃত্যুঞ্জয়ের দেখা হয়। যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগ। এটা একদম বইয়ের লাইন তুলে দেওয়া হয়েছে। বিলাসী গল্পে কামসকাটকার রাজধানীর কথা উল্লেখ আছে। এটা একটা রাজধানীর নাম, এইটাও কিন্তু অপশনে আসতে পারে যে কামসকাটকার রাজধানীর নাম কোন গল্পে উল্লেখ আছে। উত্তর কি হবে? বিলাসী গল্পে উল্লেখ আছে। এখন আমরা মানব কল্যাণ গদ্যের প্রশ্ন সমাধান করার মাধ্যমে আজকের ক্লাস শেষ করব। মানব কল্যাণ কার লেখা একটি প্রবন্ধ? মানব কল্যাণ আবুল ফজলের লেখা একটি প্রবন্ধ। যেহেতু প্রবন্ধের কথা বলা হয়েছে, মানব কল্যাণ প্রবন্ধটাও কিন্তু খুবই ছোট একটা প্রবন্ধ, তাই না? সো এটাও অন্য একটা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। সেই প্রবন্ধের নামটা কি? মানবতন্ত্র। তার মানে মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়েছিল মানব কল্যাণ এই প্রবন্ধটা। আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছিল কোথায়? চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিল। এখন কলকাতায় কে জন্মগ্রহণ করেছে, হুগলি জেলায় কে জন্মগ্রহণ করেছে, এই দুইটার উত্তর তোমরা কমেন্ট করে জানাবা, কারণ এটা আমরা পূর্বে দেখে আসছি। আর ঢাকায় কে? ঢাকায় একজনের পৈতৃক নিবাস ছিল, সেটাও তোমরা কমেন্ট করে জানাও। পিতা ফজলুর রহমান কার পিতা? ফজলুর রহমান আবুল ফজলের পিতার নাম হচ্ছে ফজলুর রহমান, এখানে মাতার নাম উল্লেখ ছিল না। আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেছেন? আবুল ফজল 30 বছর কলেজে অধ্যাপনা করেছেন। স্কুলে চাকরির মাধ্যমে তার শিক্ষকতাটা শুরু হয়েছিল। স্কুল শিক্ষক হিসেবে তার শিক্ষকতা শুরু হয় এবং পরবর্তীতে 30 বছর তিনি কি করেন? কলেজে অধ্যাপনা করেন। তাহলে এখন বলো তো, কর্মজীবনে আর কোন কবি শিক্ষকতা করেছেন? কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম কোন কবি শিক্ষকতা করেছিলেন, এবং তিনি একটা বিষয়ে কিন্তু অধ্যাপনা করেছিলেন। সেই বিষয়টা কি ছিল? বাংলা বিষয় ছিল। এত কিছু বলার পর যদি তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে না বলতে পারো, তাহলে তো কিছু করার নেই। এটাই হচ্ছে যাচাই পর্ব যে তোমরা কতটা মনোযোগ দিয়ে কাজটা করেছো। আবুল ফজলের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি বেমানান? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অধ্যাপক যেহেতু, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু, কিছুক্ষণ আগেই বলে আসছি, সো এটাও সঠিক উত্তর। এটাও সঠিক উত্তর। রাষ্ট্রপতির উপদেষ্টা দায়িত্ব পালন করেন, এটা কি সঠিক উত্তর? যদি তুমি না জানো সমস্যা নাই, পরের প্রশ্নটা দেখো। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন। এই অপশনটা দেখেই যে তুমি বুঝতে পারছো সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন কে? প্রমোদ চৌধুরী। সো এই অপশনটাই সঠিক উত্তর হবে। তাহলে বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কি? আবুল ফজলের ক্ষেত্রে মানানসই। আর এটা যদি তুমি কবি পরিচিতি না পড়ো, তাহলে কিন্তু তুমি সহজেই উত্তর করতে পারবে না। এখন এখানে সবুজ পত্রিকার সম্পাদক আমি দিয়ে দিলাম, কিন্তু পরীক্ষার মধ্যে তো নাও থাকতে পারে। তো সেই জন্য তোমাকে কবি পরিচিতিটা পড়তে হবে না, কবি পরিচিতিটা কিন্তু পড়তে হবে। আর এখন তো আর পড়ার দরকার নেই, কারণ এখন তো এই 3টা জিনিস আমি তুলেই দিয়েছি। এই 3টা জিনিসই কিন্তু ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আবুল ফজল, স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং কলেজে অধ্যাপনা করেন 30 বছর, রাষ্ট্রপতির উপদেষ্টা দায়িত্ব পালন করেন। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। রেইনকোট গল্পের প্রিন্সিপালের সাথে মানানসই কোন শব্দটা? তো যেহেতু এখানে বেমানান শব্দটা বললাম, তাহলে এখন মানানসই শব্দটা কোনটা হবে? প্রিন্সিপাল কি ধরনের লোক ছিল? সুবিধাবাদী। আবুল ফজল ছাত্র জীবনে কোনটিতে যুক্ত হন? তিনি কি মুক্তিযুদ্ধে যুক্ত হন, সমাজ কল্যাণে, লাটোর দলে, কোনটাতে যুক্ত হন? বুদ্ধির মুক্তি আন্দোলনে যুক্ত হন, কারণ মানব কল্যাণটা কিন্তু এইরকমই একটা প্রবন্ধ। তো বুদ্ধির মুক্তি আন্দোলনে যুক্ত হন কে? আবুল ফজল। আর লাটোর দলে যুক্ত হন কে? লাটোর দলে কাজী নজরুল ইসলাম। অন্যদের সাথে মিলে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠাও করেছিল কে? আবুল ফজল। মানব কল্যাণ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? এটার উত্তর হচ্ছে 1972। 1972 খ্রিস্টাব্দে মানব কল্যাণ প্রবন্ধটি রচিত হয়। 1913 এই সালটা কি খুবই পরিচিত সাল না? খুবই পরিচিত সাল, কারণ এই সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল কে? রবি ঠাকুর।
মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কিছুক্ষণ আগে বলে আসছি, মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে চৌচির, রাঙা প্রবাদ, মাটির পৃথিবী এই সবগুলোই কি লেখকের রচিত বিভিন্ন গ্রন্থ, যার মধ্যে চৌচির এবং রাঙা প্রবাদ হচ্ছে আবুল ফজলের উপন্যাস, মাটির পৃথিবী হচ্ছে গল্প গ্রন্থ, আর মানবতন্ত্রটা কি একটা প্রবন্ধ গ্রন্থ, কারণ মানব কল্যাণ এটাও কি একটা প্রবন্ধ। তো কবির আরও কিছু প্রবন্ধ দেখে নাও। সাহিত্য, সংস্কৃতি, সাধনা, এখানে প্রবন্ধগুলোর নাম আছে, সবগুলো প্রবন্ধ তোমরা একটু মুখস্থ করে ফেলবে। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? যেহেতু প্রবন্ধ গ্রন্থের মধ্যে আমরা এই ধরনের শব্দ কিছু পড়ি নাই, সো এটা তো প্রবন্ধ গ্রন্থ হবেই না। আর গল্প গ্রন্থ কি? আমি তো বলেই আসছি গল্প গ্রন্থ হচ্ছে কোনটা, ওই মাটির পৃথিবী যেটা, সেটা গল্প গ্রন্থ ছিল। এই যে রেখাচিত্র যেটা আছে সেটা হচ্ছে দিনলিপি। আরও একটা দিনলিপি আছে, সেটা হচ্ছে দুর্দিনের দিনলিপি। দুর্দিনের দিনলিপি, রেখাচিত্র, এই দুইটা দিনলিপি কে লিখেছে? আবুল ফজল লিখেছে। গল্প গ্রন্থের মধ্যে আছে মাটির পৃথিবী, আর একটা হচ্ছে মৃতের আত্মহত্যা, এই দুইটা। আর উপন্যাস হচ্ছে চৌচির আর রাঙা প্রবাদ। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক? চিন্তাশীল, প্রাবন্ধিক। কবি পরিচিতি থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। কথা সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করলেও আবুল ফজল কি ধরনের? প্রাবন্ধিক, চিন্তাশীল, প্রাবন্ধিক। তিনজন কথা সাহিত্যিক ছিল। তোমার যে 7টা গদ্য আছে সেই 7টা গদ্যের কবিদের মধ্যে একটা হচ্ছে আবুল ফজল, একটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর একটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। রাষ্ট্রের যে প্রশাসনিক দায়িত্বগুলো আছে, সেই প্রশাসনিক দায়িত্ব বা শাসন ব্যবস্থার যে দায়িত্বগুলো, সেই দায়িত্বের পাশাপাশি সব থেকে বড় দায়িত্ব হচ্ছে কি? জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। এছাড়া রাষ্ট্র দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে রাষ্ট্র হচ্ছে জাতির যৌথ জীবন, যৌথ জীবন ও চেতনার প্রতীক। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কি? যে অনুগ্রহ করে সে তো অনুগ্রহ করছে, আর যে নিচ্ছে তার মানে কি একজন আরেকজনের বিপরীত না, বিপরীতার্থ না? তাহলে এখানে কোন শব্দের মধ্যে বিপরীতার্থ প্রকাশ পাচ্ছে? আকাশ এবং পাতাল। কারণ আকাশ হচ্ছে উপরে আর পাতাল হচ্ছে কি নিচে। তার অনুগ্রহকারী এক জিনিস আর যে অনুগ্রহ নেয় সে আরেক জিনিস। সো তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা কি? আকাশ পাতাল। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? এই প্রশ্নটা থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। প্রথমত, ভিক্ষা গ্রহণকারীর মধ্যে কি প্রকাশ পায়? দীনতা প্রকাশ পায়। এখন গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? বিভৎস বলে অভিহিত করেছেন। এখানে আরও একটা প্রশ্ন আছে, দেখো কোথায় প্রতিফলিত হয়? ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্বাঙ্গে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি। এটা কেন কেন মনে করে থাকি আমরা? কারণ মানব কল্যাণ সম্পর্কে আমাদের সঠিক উপলব্ধি নাই, বা উপলব্ধিহীনতার কারণে আমরা এটা মনে করে থাকি। এখান থেকেও বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। উপরের হাত সবসময় নিচের হাত থেকে কি শ্রেষ্ঠ? এই কথাটা কে বলেছে? ইসলামের নবী বলেছে। উপরের হাত কি বর্ষণ করে? অনুগ্রহ বর্ষণ করে। উপরের হাত অনুগ্রহ বর্ষণ করে। এখান থেকে আরেকটা প্রশ্ন বলতে পারো যে উপরের হাত দিয়ে কি বোঝানো হয়েছে? উপরের হাত দিয়ে বোঝানো হয়েছে দাতা, দাতা বা মর্যাদা সম্পন্ন মানুষ, আর নিচের হাত দিয়ে বোঝানো হয়েছে গ্রহীতা, আত্মমর্যাদাহীন মানুষ। কোন কাজ মনুষ্যত্ব বোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? কোন কাজ? ভিক্ষা প্রদান করা। ভিক্ষা প্রদান করাটাই হচ্ছে মনুষ্যত্ব বোধ এবং মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে। কারণ যে ভিক্ষা প্রদান করছে, সে যাকে প্রদান করছে সে তো ছোট জাতের মানুষ, তাকে তো এমনিতেই ছোট করা হচ্ছে, তাই না? তো এখানে অন্যকে সাহায্য সহযোগিতা করা কিন্তু খারাপ বিষয় না। এটা 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 অবশ্যই একটা ভালো বিষয়। অপরের ব্যথায় ব্যথিত হওয়া অবশ্যই ভালো বিষয়। মানব সেবায় নিয়োজিত হওয়া এটাও ভালো বিষয়। কিন্তু ভিক্ষা প্রদান করার যে জিনিসটা, সেটা কিন্তু মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে। যখন ইসলামের নবীর কাছে একটা লোক ভিক্ষা চাইতে আসে, তখন কিন্তু তিনি ভিক্ষা দেন নাই। তিনি ভিক্ষা না দিয়ে একটা কুড়াল কিনে দিয়েছিল এবং তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছিল। কোন বিষয়টি আমাদের সাধারণত উপলব্ধি হয় না? এই যে ভিক্ষা প্রদান করার কারণে মনুষ্যত্ব বোধ বা মানব মর্যাদাকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের সাধারণত উপলব্ধি হয় না। মানুষকে কি হিসাবে বেড়ে উঠতে হবে? মানুষকে মানুষ হিসাবে বেড়ে উঠতে হবে। এখানে আরও একটা প্রশ্ন আছে, মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে। এটা সম্পূর্ণ একটা জোড়া লাগানো লাইন।
মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? মানুষকে মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে। সো মানুষকে মানুষ হিসেবে ও মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে। এই একটা লাইন থেকে এই দুইটা প্রশ্ন করা যায়। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? কিছুক্ষণ আগেই বললাম, ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। এটা কাছে হবে, ছ হবে। তো এসেছিল, কিন্তু তিনি কি ভিক্ষা দিয়েছিল? না, তিনি ভিক্ষা দেন নাই, তিনি একটা কোরাল কিনে দিয়েছিল। মনুষ্যত্ব বোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় কি হবে? মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারা। এইটা দ্বারা এই কথাটাকে ছোটভাবেও লেখা যায় উপলব্ধিহীনতার কারণ। উপলব্ধিহীনতার কারণে মনুষ্যত্ব বোধ এবং মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারার কারণে কিন্তু মানুষ ভিক্ষা দান করে থাকে। এটা দিয়ে কি হচ্ছে? মানব মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। মনুষ্যত্ব বোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার বিষয়টি আমাদের উপলব্ধি করা হয় না। কেন আমরা উপলব্ধি কেন করতে পারি না? কারণ কি? কারণ এইটাই যে মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারার কারণে বা মানব কল্যাণের প্রকৃত অর্থ না জানার কারণে। এই দুইটা প্রশ্নের উত্তর কি? সেম উত্তর হবে। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়? মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করি কেন? আগেরটা ছিল এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করি, যেটা আসলে মানব কল্যাণ না। মনে করি কেন? কারণ উপলব্ধিহীনতার কারণে। উপলব্ধিহীনতার কারণ। এইটার উত্তরও কিন্তু ওই যে আগের যে প্রশ্নটা করলাম না, 128 নম্বর প্রশ্ন, সেটাও কিন্তু এই প্রশ্নের উত্তর হতে পারে। কিসের উপলব্ধিহীনতার কারণে? মানব কল্যাণের প্রকৃত অর্থের উপলব্ধিহীনতার কারণে। অনুগ্রহকারী ও অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? আগে আমরা জানতাম আকাশ পাতাল তফাৎ, এখন আকাশ পাতাল তফাৎ কেন? কারণ এরা কি দুইটা একটা আরেকটার বিপরীত। তাহলে উত্তর কি হবে? সম্পূর্ণ বিপরীত ধর্মী পদ। আশা করি এই 130টা এমসিকিউ এর মধ্যেই গদ্য থেকে যতগুলো এমসিকিউ আসার মতো সবগুলো এমসিকিউ এখানে কভার হয়ে গেছে। এখন তুমি গদ্য থেকে আসা সবগুলো এমসিকিউ ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবে। এখন তোমরা যদি এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করে থাকো, তাহলে এখানে তোমাদের যে ক্লাস টেস্ট হিসাবে আমি এখানে 6টা নাম লিখেছি। এই 6টার নাম কোনটা কোন কবির লেখা এবং কোন ধরনের গ্রন্থ, উপন্যাস নাকি প্রবন্ধ নাকি গল্প নাকি ছোট গল্প, সেটা তোমরা এখন কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের টাস্ক। তো এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দাও, যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।